হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ম্যানুফ্যাকচার অফ ইউরিয়া এই টপিক্সটা নিয়ে আলোচনা করব এবং ম্যানুফ্যাকচার অফ ইউরিয়ার আমরা কিভাবে ইউরিয়া আমরা ম্যানুফ্যাকচার করি তার তো অনেক ধরনের প্রসেস আছে। তো আমরা আজকে মেইনলি স্টেমি কার্বন প্রসেস, যেটা সবচাইতে পপুলার, সেই প্রসেসটা কিভাবে কাজ করে এবং স্টেমি কার্বন প্রসেসের মাধ্যমে কিভাবে আমরা ইউরিয়া প্রস্তুত করতে পারি বা প্রোডাকশন করতে পারি, সেইটা আমরা আজকে ইন ডিটেলস আমরা আলোচনা করবো। এটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাজ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার এই প্রসেসটা বলবো যে সবচেয়ে ভালো করে জানা উচিত, ঠিক আছে, স্টেমি কার্বন প্রসেসটা। এবং এই প্রসেসটার যেই প্রসেস ফ্লো ডায়াগ্রাম, এই যে আমি এখানে প্রসেস ফ্লো ডায়াগ্রামটা আমি আগেই দিয়ে রাখছি, এটা যদি কেউ ভালো করে বুঝতে পারে তাহলে সে বুঝবে যে আসলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিউটিটা কোথায় আসলে। ওকে, তো দেরি না করে আমি ডিরেক্টলি চলে যাই। যে প্রথমেই আমি বেসিক কিছু কথাবার্তা আগে বলবো, ঠিক আছে। প্রথম 4-5 মিনিট একটু বেসিক কথাবার্তা বলে নেওয়াটা দরকার, ঠিক আছে, প্রিলিমিনারি কিছু কথাবার্তা। তো প্রথমেই আমরা আসি যে ইউরিয়া, যে আমাদের ম্যানুফ্যাকচার অফ ইউরিয়া পড়তেছি, তাহলে ইউরিয়া সম্পর্কে তো কিছুটা প্রিলিমিনারি আইডিয়াটা থাকাটা তো একটু জরুরি, ঠিক কিনা? তো আমরা প্রথমে ইউরিয়া নিয়ে আলোচনা করব। তো ইউরিয়া আমি এখানে প্রথমে বলে রাখছি যে ইউরিয়া ইজ হোয়াইট ক্রিস্টালাইন সলিড অ্যান্ড মোস্ট ওয়াইডলি ইউজড ফার্টিলাইজার ইন দ্য কান্ট্রি। তার মানে আমাদের যে ইউরিয়া, এটা কিন্তু একটা হোয়াইট ক্রিস্টালাইন সাবস্টেন্স এবং এটার স্টেটটা হচ্ছে সলিড স্টেট। অ্যান্ড মোস্ট ওয়াইডলি ইউজড ফার্টিলাইজার ইন দ্য কান্ট্রি। এবং এই আমাদের দেশে কিন্তু ইউরিয়া খুব ওয়াইডলি ইউজ করা হয়। এখন বিষয়টা হচ্ছে যে ম্যানুফ্যাকচার্ড ইন প্রিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ গ্র্যানুলার ফর্ম। তার মানে ইউরিয়া হচ্ছে প্রিল্ড এবং গ্র্যানুলার ফর্মে ম্যানুফ্যাকচার করা হয়ে থাকে আর কি। এখন 3 নম্বরে আমি বলে রাখছি যে প্রিল্ড অ্যান্ড গ্র্যানুলার ফার্টিলাইজার্স আর হোয়াইট ইন কালার, প্রিভিয়াসলি যেটা বলছি, ফ্রি ফ্লোয়িং, রেডিলি সলিউবল ইন ওয়াটার, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের যে ইউরিয়া, এটা হচ্ছে ওয়াটারে খুব সলিউবল, হাইলি সলিউবল বলা যায়। অ্যান্ড বোথ কন্টেইন 46% নাইট্রোজেন। এটা তো আমরা জানি যে ইউরিয়ার সংকেতের মধ্যেই নাইট্রোজেন আছে। তাহলে অবশ্যই ইউরিয়া আমাদেরকে ইমিট করবে নাইট্রোজেন, এবং নাইট্রোজেন প্ল্যান্ট গ্রোথের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট, আমরা জানি এটা। প্ল্যান্টস গ্রোথের ক্ষেত্রে নাইট্রোজেনের অবদান বা ইম্পর্টেন্স, এটা খুবই অপরিসীম বলা যায়। আচ্ছা, এখন আসি সেটা হচ্ছে বিকজ অফ ইটস হাই সলিউবিলিটি ইট ইজ সলিউবল ফর সলিউশন ফার্টিলাইজার্স অ্যান্ড ফোলিয়ার অ্যাপ্লিকেশনস। আর লাস্টে বলা হয়েছে যে ইট ইজ নট এক্সপ্লোসিভ সো ইজি টু ট্রান্সপোর্ট। আমাদের যে ইউরিয়া, এটা কিন্তু এক্সপ্লোসিভ না। তাহলে অবভিয়াসলি আমরা বুঝতেছি যেহেতু এটা এক্সপ্লোসিভ না, তাহলে এটাকে ট্রান্সপোর্ট করাটাও খুব ইজি। আচ্ছা, এবার যেটা আমাদের একটু জানা দরকার সেটা হচ্ছে ইউরিয়ার ইউজেস। দ্যাট মিনস ইউরিয়া কোথায় ইউজ করা হয়ে থাকে। আমি এই যে এখানে কিছু ছবি দিয়ে রাখছি, ঠিক আছে। প্ল্যান্টের এই যে আমরা ইউরিয়া দিচ্ছি, ঠিক আছে। দেন হচ্ছে এই যে বিভিন্ন ধানের ক্ষেতে আমরা এই যে ইউরিয়া ছিটাই দিচ্ছি আর কি, বা দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ইউরিয়ার ব্যবহার। আমি এখানে কিছু জিনিস লিখেও রাখছি যে ইউজড অ্যাজ এ সলিউশন ফার্টিলাইজার্স অ্যান্ড ফোলিয়ার অ্যাপ্লিকেশন ডিউ টু good solubility, then protein food supplement used in making utensils in the form of melamine, then used as an ingredient in tooth whitening products, dish soaps, এবং ফাইনালি আমি বলছি যে used as a raw materials for the manufacture of plastics। আরেকটা জিনিস, আমাদের যে ইউরিয়া, এটা কিন্তু রিসার্চের ক্ষেত্রেও খুব বেশি ইউজ করা হয়ে থাকে। রিসার্চেও এটার কিন্তু ইউজ আছে। আমরা যদি সাপোজ কোনো একটা প্রসেস করতেছি, সাপোজ ফটোক্যাটালাইসিস আমরা করতেছি, তো আমরা সেক্ষেত্রে কিন্তু ইউরিয়া ইউজ করে আমরা সাপোজ কোনো একটা মেটাল অক্সাইড আছে, তার ভিতরে আমরা কিন্তু ইউরিয়া ইউজ করে ডোপিং করতে পারি। এবং যেহেতু এর ভিতরে নাইট্রোজেন আছে, তো আমরা চাইলে এন ডোপিং করতে পারি, ঠিক আছে, যে কোনো একটা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বা ম্যাটেরিয়ালের মধ্যে, ঠিক আছে, যেটাকে আমরা বলি এন ডোপিং বা নাইট্রোজেন ডোপিং। তো এরকম আর কি করা যায় আর কি। তো রিসার্চের ক্ষেত্রেও ইউরিয়ার অনেক ইউজ আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি সেটা হচ্ছে যে রিয়াকশান। আমাদের এবার রিয়াকশান কেমিস্ট্রি বুঝতে হবে, ঠিক আছে। আমরা তো কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বাট আমাদের আগে কেমিস্ট্রি আগে ভালো করে জানতে হবে যে কিভাবে ইউরিয়াটা ফর্ম হয় ল্যাবে, ঠিক আছে। এটা আগে আমরা জানি, ঠিক আছে। দেন আমরা লার্জ স্কেলে আসলে বিষয়টা বুঝবো, ঠিক আছে। কারণ
স্মল স্কেলে আগে বিষয়টা বুঝতে হবে, দেন আমরা লার্জ স্কেলে যাব সবসময় যে কোনো প্রসেসের ক্ষেত্রে। তো আর স্মল স্কেল মানে আমাদের হচ্ছে কেমিস্ট্রির সাহায্য নিতে হবে, দ্যাট মিনস আমাদের আগে কেমিস্ট্রি ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তো আমি এখানে লিখে রাখছি যে মেইন রিয়াকশন ইন দ্য প্রোডাকশন অফ ইউরিয়া আর যে আমাদের 2 মোল, এখানে কত আছে 2 মোল অ্যামোনিয়া, এটা তো অ্যামোনিয়ার সংকেত, তাহলে 2 মোল অ্যামোনিয়া এবং 1 মোল কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা কম্বাইন্ড হয়ে আমাদেরকে প্রথমে দিবে কি অ্যামোনিয়াম কার্বামেট। ওকে, দ্যাট মিনস 2 মোল অ্যামোনিয়া এবং 1 মোল কার্বন ডাইঅক্সাইড একসাথে কাপলড হয়ে 1 মোল অ্যামোনিয়াম কার্বামেট ফর্ম করবে। ওকে, এবং এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, খুবই ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে একটা এক্সোথার্মিক রিয়াকশন। দ্যাট মিনস রিঅ্যাক্টরের থেকে আমাদের যেই এনার্জি সেটা কি হবে, বের হয়ে আসবে। ওকে, ইমিট হবে। তো এটাকে আমরা আসলে হিট বলা আগেই উচিত না, ঠিক আছে, আমরা এনার্জি বলি। ওকে ওকে আচ্ছা, এরপরে কি হবে, এরপরে এই যে অ্যামোনিয়াম কার্বামেটটা আছে, এই অ্যামোনিয়াম কার্বামেট দেন আবার কি হবে, এটাকে বলা হয় যে এই রিয়াকশনের মাধ্যমে ইউরিয়া তৈরি করবে এবং ওয়াটার তৈরি করবে, ঠিক আছে। এবং এটা এখানে আমি লিখে রাখছি এন্ডোথার্মিক, ঠিক আছে, তার মানে এই রিয়াকশনটা হচ্ছে এন্ডোথার্মিক। তার মানে আমাদের এই যে অ্যামোনিয়াম কার্বামেটে আমরা যদি কি দেই, তাপ দেই, ঠিক আছে, এই যে প্রথম যে স্টেপে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হইলো, এরপরে যদি আমরা এখানে হিট দেই তাহলে কি হবে, তাহলে ইউরিয়া ফর্ম হবে এবং সাথে কিছু পরিমাণ ওয়াটারও তৈরি হবে। ওকে আচ্ছা, এখন ইউরিয়া তৈরি তো হইলো, ভালো কথা, কিন্তু বাই প্রোডাক্ট হিসাবেও কিছু জিনিস তৈরি হয়। ওকে, এই যে ইউরিয়া আছে না, এই যে এই ইউরিয়া যদি দুইটা একসাথে যুক্ত হয়, দ্যাট মিনস এখানে আমি কি লিখছি 2NH2CONH2, দ্যাট মিনস 2 অণু বা 2 মোল আমাদের যেই কি বলে ইউরিয়াটা আছে, ওকে, এইটা যদি একসাথে কম্বাইন্ড হয় তাহলে একটা জিনিস ফর্ম করতে পারে বা একটা কম্পোনেন্ট ফর্ম করতে পারে, যেটার নাম হচ্ছে বায়ুরেট এবং পানি, ঠিক আছে। এই বায়ুরেট খুবই মানে কি বলা যায় যে খারাপ প্ল্যান্ট গ্রোথের ক্ষেত্রে, ঠিক আছে। এই বায়োরেটটা কি করে, প্ল্যান্টের যে গ্রোথ এটাকে কমায় দেয়, ঠিক আছে। তো আমরা চাইবো যেটা মানে প্ল্যান্টের গ্রোথ কমায় দেয় সেটা মানে সেটা না হোক, ঠিক আছে। প্রথম মানে আমরা চাই যে ওটা একদম যাতে তৈরি নাই হোক, কিন্তু এটা তো পসিবল না, ঠিক আছে। 100% মানে ইউরিয়াতে কনভার্সন কখনোই পসিবল না, বায়োরেট তৈরি হবেই। তো আমাদের সেক্ষেত্রে মনে রাখতে হবে, যেহেতু এটাকে আমরা একদম মানে কাট আপ করতে পারতেছি না, ঠিক আছে, নালিফাই করতে পারতেছি না, তাহলে আমাদেরকে যতটা মিনিমাইজ করা যায় বায়োরেটের যে পরিমাণটা, এটা আমাদের করতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, তাহলে আমরা চেষ্টা করব যে আমাদের যে এই প্রসেসটা আমরা তৈরি করব সেখানে যাতে বায়োরেটের ফরমেশন খুব কম পরিমাণে হয়, ঠিক আছে, খুব কম পরিমাণে 1 to 2%, 3% এরকম যাতে হয়, এর বেশি যাতে না হয়, ঠিক আছে। আমরা চেষ্টা করব বায়োরেট ফর্ম যাতে কম হয়। ওকে আচ্ছা, ঠিক আছে। এখন একটা জিনিস সেটা হচ্ছে এইখানে আমি আরেকটা জিনিস কি বলতে পারি, আমাদের এই যে দ্বিতীয় নম্বর যে স্টেপটা আছে না, এখানে একটু খেয়াল করি, এটা আমি পরে আবার মানে আলোচনা করব, তবে এখনই একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে এইটার দিকে আমি যদি একটু ফোকাস করি, এই যে ইউরিয়া, ঠিক আছে, এখানে ইউরিয়াটা আছে, ঠিক আছে, এটা কিসের মাধ্যমে তৈরি হচ্ছে, অ্যামোনিয়াম কার্বামেট থেকে হচ্ছে। এবং এখানে কি দেওয়া লাগতেছে আমার, এখানে কিন্তু আমার হচ্ছে হিট দেওয়া লাগতেছে, ঠিক আছে। তার মানে আমাদের এই যে রিয়াকশানটা, ঠিক আছে, এই যে রিয়াকশানটা হচ্ছে, এই রিয়াকশানের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে হিট দিতেই হবে, ঠিক আছে। হিট না দিলে আসলে অ্যামোনিয়াম কার্বামেট এটা কিন্তু ইউরিয়াতে কনভার্ট হবে না, ঠিক আছে। আচ্ছা, আর এই যে প্রথম যে রিয়াকশানটা, এইটার দিকে আবার একটু খেয়াল করি, ঠিক আছে। সেটা হচ্ছে কি, এই যে আমাদের অ্যামোনিয়াম কার্বামেটটা আছে, ঠিক আছে, এই যে অ্যামোনিয়াম কার্বামেটটা আছে, এটা কিভাবে ফর্ম হচ্ছে, এটা অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড কাপলড হয়ে আমাদের অ্যামোনিয়াম কার্বামেট তৈরি করতেছে, তাই তো। এবং এটা একটা এক্সোথার্মিক রিয়াকশান, দ্যাট মিনস রিঅ্যাক্টরের মানে সারফেস থেকে গায়ে মানে রিঅ্যাক্টরের যে বডি আছে সেই বডি থেকে কি হবে, এনভায়রনমেন্টের দিকে আমাদের হিট কি হবে, ট্রান্সফার হবে, এটাই তো মেইন কথা, ঠিক আছে। তাহলে আমাদের যদি এরকম হয় যে আমরা যদি অ্যামোনিয়াম কার্বামেটকে যদি আমরা ঠান্ডা করি, ঠিক আছে, তাহলে ডিকম্পোজ হওয়ার একটা চান্স থাকবে কিনা, বুঝে যেতে পারছি কিনা। অ্যামোনিয়াম কার্বামেটের
বা অ্যামোনিয়াম কার্বামেটকে যদি আমরা ঠান্ডা করি তাহলে কিন্তু এটা ডিকম্পোজ হয়ে মানে এটা একটা যেহেতু মানে রিভার্সিবল রিয়াকশন, তাহলে এটা কিন্তু এই দিকেও চলে আসতে পারে। দ্যাট মিনস ব্যাকওয়ার্ড রিয়াকশন হতে পারে, যে অ্যামোনিয়াম কার্বামেট ডিকম্পোজ হয়ে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড ফর্ম করতেছে। কিন্তু এইটা করতে গেলে আমাদেরকে কিন্তু কি করতে হবে, এই যে অ্যামোনিয়াম কার্বামেটটা আছে এটাকে ঠান্ডা করতে হবে, খুব ঠান্ডা করতে হবে, ঠিক কি না, কুল করতে হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই দুইটা কনসেপ্ট একটু মনে রাখি, যে আমরা যদি অ্যামোনিয়াম কার্বামেটকে যদি ঠান্ডা করি তাহলে কিন্তু এটা একটা চান্স থাকবে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের ডিকম্পোজ হয়ে যাওয়ার। আর আমাদের যেই অ্যামোনিয়াম কার্বামেটটা আছে এইটাকে যদি আমরা হিট দেই একমাত্র তাহলেই কিন্তু ইউরিয়া ফর্ম হবে। ওকে, এই যে কথাবার্তাগুলা এইগুলা আমাদের এবার মনে রাখতে হবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি, এইখানে আমি একটা মানে কথা লিখে রাখছি কি, সেটা হচ্ছে যে আমাদের এই যে রিয়াকশানটা, ঠিক আছে, আমরা যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যে ইউরিয়া তৈরি করব, ঠিক আছে, সেইখানে আমাদের প্রেশার হবে হচ্ছে কত, 14 মেগাপ্যাসকেল। খুব ইম্পর্টেন্ট, আমাদের প্রেশারকে রাখতে হবে 14 মেগাপ্যাসকেল। ওকে, তার মানে এটা কিন্তু অনেকটা হাই প্রেশার একটা, ঠিক আছে, এবং আমাদের টেম্পারেচারও কিন্তু অনেক হাই, 180 ডিগ্রি সেলসিয়াস। এগুলো হচ্ছে অপটিমাম কন্ডিশন আর কি। তো আমাদের টেম্পারেচার কিন্তু 180-তে রাখতে হবে এবং প্রেশার 14 মেগাপ্যাসকেলে রাখতে হবে একমাত্র, তাহলেই আমাদের মানে কি বলে যে ইল্ড, ঠিক আছে, ইউরিয়ার ইল্ডটা অনেক ভালো হবে। বুঝাইতে পারছি কিনা? এবং ইল্ড কি আমরা সবাই জানি সেটা, আশা করি। ওকে, আচ্ছা, এখন আসি যেটা, সেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচার অফ ইউরিয়ার যে জেনারেল প্রসেস ইনভলভিং ইউরিয়া প্রোডাকশন। আর দ্যাট মিনস আমরা ইউরিয়া যদি প্রোডাকশন করতে চাই, ঠিক আছে, টোটাল 3টা প্রসেস আছে। কি কি? একটা হচ্ছে ওয়ান্স থ্রু প্রসেস, ঠিক আছে, এই যে ওয়ান্স থ্রু প্রসেস, একটা আছে হচ্ছে পার্শিয়াল রিসাইকেল প্রসেস, এবং আরেকটা হচ্ছে আমাদের টোটাল রিসাইকেল প্রসেস। ওকে, টোটাল 3টা প্রসেস আছে, কিন্তু আমরা মেইনলি ফোকাস করব টোটাল রিসাইকেল প্রসেসে। ওকে, এবং টোটাল রিসাইকেল প্রসেসে আবার 2টা প্রসেস আছে, ঠিক আছে। আমরা যদি একটু পরের স্লাইডে যাই, এই যে টোটাল রিসাইকেল প্রসেসে কয়টা প্রসেস আছে? 2টা প্রসেস আছে, ঠিক আছে। একটা হচ্ছে হট গ্যাস মিক্সচার রিসাইকেল, আর একটা হচ্ছে স্টেমি কার্বন ইউরিয়া স্ট্রিপিং প্রসেস। আমরা মেইনলি এই যে এইটা আজকের ক্লাসে আলোচনা করব, সেটা হচ্ছে স্টেমি কার্বন ইউরিয়া স্ট্রিপিং প্রসেস, ঠিক আছে। এটা কেন ইম্পর্টেন্ট এটা একটু আমি পরে ডিটেলস আলোচনা করতেছি। তার আগে একটু টোটাল রিসাইকেল প্রসেসটা কি এটা, ঠিক আছে, এটা একটু সম্পর্কে আইডিয়া দিই আগে। আচ্ছা, আমি এখানে কি লিখছি, যে ইন দ্য টোটাল রিসাইকেল প্রসেস দ্য আনরিয়াক্টেড অ্যামোনিয়া, খুব ইম্পর্টেন্ট, দ্য আনরিয়াক্টেড অ্যামোনিয়া অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য অফ গ্যাস আর রিটার্ন টু দ্য ইউরিয়া রিয়াক্টর। ওকে, তার মানে আমাদের যেই আনরিয়াক্টেড অ্যামোনিয়াটা আছে, ঠিক আছে, আমাদের যেই আনরিয়াক্টেড অ্যামোনিয়া এবং আমাদের যে কার্বন ডাইঅক্সাইড আছে, এই দুইটাকে আমরা কি করি, আবার আমরা ইউরিয়া রিয়াক্টরে নিয়ে আসি, ঠিক আছে, রিসাইকেল করে আর কি, ঠিক আছে। এর ফলে কি হয়, আমাদের মানে কনভার্সনটা অনেক বেশি হয়, ঠিক আছে, 99% কনভার্সন হয়। এর ফলে ইউরিয়ার মানে ইল্ড অনেক বেড়ে যায়, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য টোটাল রিসাইকেল প্রসেসটা আর কি প্রেফার করা হয়ে থাকে। এবং টোটাল রিসাইকেল প্রসেসের স্টেমি কার্বন ইউরিয়া স্ট্রিপিং প্রসেসটাই হচ্ছে মানে বেশি ইউজ করা হয়ে থাকে আর কি, ঠিক আছে, আমাদের দেশেও। আচ্ছা, এইবার আমরা আলোচনা করব স্টেমি কার্বন ইউরিয়া স্ট্রিপিং প্রসেস, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের যেই প্রসেস ফ্লো ডায়াগ্রামটা আছে, ঠিক আছে, এইটা মানে আলোচনা করার আগে আমাদের প্রিলিমিনারি এই যে টপিকস যেই মানে কি বলা যায় প্রিলিমিনারি যেই কনসেপ্টগুলো আছে এগুলো কিন্তু আগে ভালো করে বিল্ড আপ করে নিতে হবে। কারণ আমি এই যে প্রসেস ফ্লো ডায়াগ্রাম যাওয়ার আগে যতটুকু পরিমাণ আলোচনা করব, ঠিক আছে, এতটুকু কেউ যদি স্কিপ করে ডিরেক্টলি যদি প্রসেস ফ্লো ডায়াগ্রামে চলে যায়, অনেক কনসেপ্ট সে বুঝবে না, ঠিক আছে। এই জন্য কোনো কিছু বুঝতে গেলে একটু হলেও টাইম দিতে হবে, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ জিনিসটা সহজ না, প্রথম কথা, ঠিক আছে। কিন্তু যদি কেউ পুরো লেকচারটা টাইমলি যদি মানে সম্পূর্ণটা যদি কেউ দেখে, তাহলে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কোনো মিসকনসেপশন মানে ক্রিয়েট হবে না, ঠিক আছে। কারণ মিসকনসেপশন ক্রিয়েট হওয়ার মানে জায়গা আছে, আমি জানি সেটা। এই জন্য মানে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে লাস্টে যে,
ঠিক আছে, মনে হবে যে না আজকে আসলে স্টেমি কার্বন ইউরিয়া স্ট্রিপিং প্রসেসটা আসলে আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। এখন আসি সেটা হচ্ছে যে আমাদের এই যে আমি এখানে লিখে রাখছি যে দ্য মোস্ট পপুলার মেথড ডিজাইনড টু মিনিমাইজ দ্য ইউজ অফ এনার্জি ইজ বাই স্ট্রিপিং উইথ কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, যে দ্য মোস্ট পপুলার মেথড ডিজাইন টু মিনিমাইজ দ্য ইউজ অফ এনার্জি ইজ বাই স্ট্রিপিং উইথ কার্বন ডাইঅক্সাইড। দ্যাট মিনস কার্বন ডাইঅক্সাইডের সাথে স্ট্রিপিং করাটা আর কি। আচ্ছা, দ্য প্রসেস ইনভলভস ফলোয়িং স্টেপস। ঠিক আছে, স্টেমি কার্বন ইউরিয়া স্ট্রিপিং প্রসেসে আমরা এই যেসব স্টেপ ফলো করি সেগুলো আমি আর কি এখানে হাইলাইট করে রাখছি। সেটা কি সেটা হচ্ছে যে আচ্ছা আমি যদি একটা হাইলাইটার ইউজ করি তাহলে এটা মেবি বেটার হবে। সেটা হচ্ছে কি যে রিঅ্যাকশন অফ NH3 অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, রিঅ্যাকশন অফ NH3 অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, তার মানে আমরা অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের রিঅ্যাকশন করাবো। দেন হচ্ছে স্ট্রিপিং করাবো, স্ট্রিপিং উইথ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে আমরা কি করাবো, কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা স্ট্রিপিং করাবো আর কি। ঠিক আছে, স্ট্রিপিং কিভাবে করাবো এটা আমি পরে একটু আলোচনা করি। পার্শিয়াল কন্ডেনসেশন অফ অ্যামোনিয়া অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, আমরা পার্শিয়াল কন্ডেনসেশন করবো অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের। দেন আমরা হচ্ছে রেকটিফিকেশন কলাম নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আসবে হচ্ছে ইভাপোরেটিং এবং ফাইনালি প্রিলিং অ্যান্ড গ্র্যানিউলেশন, এটার মাধ্যমে আমাদের ইউরিয়াটা তৈরি হবে। ওকে ওকে, এইবার আসি যেই কনসেপ্টটা আর কি এবার বুঝতে হবে সেটা হচ্ছে যে ইনকম্প্রেসিবল অ্যান্ড কম্প্রেসিবল ফ্লুইড খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের এই যে ইউরিয়ার আমরা যে ম্যানুফ্যাকচার যে করব বা কি বলে স্টেমি কার্বন প্রসেসের মাধ্যমে যে আমরা ইউরিয়া প্রোডাকশন করব, ঠিক আছে, এইখানে অনেক ধরনের ইনকম্প্রেসিবল ফ্লুইড আছে, কম্প্রেসিবল ফ্লুইড আছে। তো আমাদের ইনকম্প্রেসিবল ফ্লুইড কিভাবে চিনবো, কম্প্রেসিবল ফ্লুইড কিভাবে চিনবো, এগুলো তো একটু ধারণা থাকা দরকার। আমি জানি অনেকেই হয়তো ইনকম্প্রেসিবল ফ্লুইড কি, কম্প্রেসিবল ফ্লুইড কি এটা সবাই জানে, তবুও আমি আমার দিক থেকে এটা আরেকবার রিভাইজ করাই। সেটা হচ্ছে যে ইনকম্প্রেসিবল ফ্লুইড মানেই হচ্ছে কি, ইনকম্প্রেসিবল ফ্লুইড মানেই হচ্ছে আমাদের যে ডেন্সিটি থাকবে এটা কিন্তু কনস্ট্যান্ট হবে, মেইন কথা। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথাটা ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। সেটা কি যে আমি তো বললাম ইনকম্প্রেসিবল ফ্লুইড মানে হচ্ছে আমাদের ডেন্সিটিটা কনস্ট্যান্ট, ঠিক কিনা? এখন অনেকেই আবার এটার মিস ইন্টারপ্রেট করবে, সেটা হচ্ছে যে ডেন্সিটি তো কনস্ট্যান্ট, ঠিক কিনা, ডেন্সিটি তো কনস্ট্যান্ট, তাহলে ইনকম্প্রেসিবল ফ্লুইড মানেই কি সবসময় ডেন্সিটি কনস্ট্যান্ট? ঠিক আছে, এটা কি সবসময় হবে? বিষয়টা হচ্ছে না। ঠিক আছে, ডেন্সিটি কনস্ট্যান্ট এটার এটা ডিরেক্টলি লেখা হয়, এই জন্য ইনকম্প্রেসিবল ফ্লুইড মানেই রো কনস্ট্যান্ট, এটা অনেকে ধরে নেয়। ঠিক আছে, কিন্তু আমাদের যেই রোটা আছে, ঠিক আছে, যে ডেন্সিটিটা আছে, ইনকম্প্রেসিবল ফ্লুইড হইতে গেলে রোকে কনস্ট্যান্ট হইতেই হবে, নট নেসেসারি। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, ডেন্সিটি কনস্ট্যান্ট ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে ডেন্সিটিকে কনস্ট্যান্ট হইতেই হবে, কিন্তু ডেন্সিটি নিজে পুরো যে প্রপার্টিটা আছে একটা ম্যাটেরিয়ালের, ওইটার যে একেবারে রো পুরোটাই কনস্ট্যান্ট হইতে হবে, বিষয়টা এরকম না। ওভারঅল রোটা আমার কনস্ট্যান্ট হইতে হবে। ঠিক আছে, এখন আমাদের যে এই যে রো কনস্ট্যান্ট আমরা বলতেছি, এইটার ঠিক আগের লাইনটা যদি আসলে একটু আমরা দেখি তাহলে আসলে বুঝতে পারবো আসলে আমি বুঝাইতে চাচ্ছি কি আর কি। ঠিক আছে, এই লাইনটা যেটা আছে রো কনস্ট্যান্ট, এইটার ঠিক আগের লাইনটা আসলে এরকম ছিল, আমরা যদি ডেরিভেশনটা কখনো দেখি আর কি। ঠিক আছে, ডি রো বাই ডিটি ইকুয়াল টু 0। এখানে ডি কিন্তু সাধারণ অর্ডিনারি ডিফারেন্সিয়াল অপারেটর না, এটা হচ্ছে ম্যাটেরিয়াল ডেরিভেটিভ, ডিডিটি। ঠিক আছে, ম্যাটেরিয়াল ডেরিভেটিভ কি কেউ যদি না জানে, আমার চ্যানেলে আর কি এটা নিয়ে আলোচনা করা আছে, ম্যাটেরিয়াল ডেরিভেটিভ কি, কেউ চাইলে ওইখান থেকেও আসলে বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারে। ওকে, তো ডি রো ডিটি, ঠিক আছে, ইকুয়াল টু 0, এটার ঠিক আগের লাইনটা আসলে এরকম। ঠিক আছে, আর এই যে ডি রো ডিটি আছে না ইকুয়াল টু 0, এইটাকে যদি আমরা আরেকটু এক্সপান্ড করি তাহলে আসলে এইভাবে লেখা যায় যে আরেকটা যদি আমি সাপোজ কালার নেই, এই যে ডেল রো ডেল টি এবং এই যে তিনটা টার্ম, ঠিক আছে, ইউ ডেল রো ডেল এক্স প্লাস ভি ডেল রো ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল রো ডেল জেড। আচ্ছা, এখানে এই যে ডেল রো ডেল টি আছে, এটা কি, এটা হচ্ছে কিন্তু লোকাল আমাদের যেই ডেন্সিটি টার্ম। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের কি
কনভেকটিভ বা অ্যাডভেকটিভ ডেন্সিটি টার্ম, ঠিক কিনা? ওকে, তার মানেটা কি? তার মানে হচ্ছে এই যে রোটা, ঠিক আছে, রো কিন্তু আমাদের টাইম, দেন হচ্ছে এক্স ওয়াই জেড, দ্যাট মিনস স্পেস কোঅর্ডিনেট এবং টাইমের কিন্তু ফাংশন। ওকে, এইখান থেকে আমি কি লিখতে পারি, আমাদের যে রোটা আছে, ঠিক আছে, এটা কার কার ফাংশন হবে? এটা কিন্তু ফাংশন হবে আমাদের যেই স্পেস কোঅর্ডিনেট, ঠিক আছে। আমি যদি সাপোজ কি বলে এস লিখলাম, স্পেস কোঅর্ডিনেটকে আর কি, এস বলতে আর কি আমাদের যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট রেফারেন্স ফ্রেম আছে, এস বলতে আমি এক্স ওয়াই জেড বোঝাচ্ছি আর কি, ঠিক আছে, এবং টাইমের ফাংশন, ঠিক কিনা? এখান থেকে আমি এটা মানে বলতে পারি এই টোটাল আর 4টা ভ্যারিয়েবলের ফাংশন। এখন এই যে রোটা, ওটা তো টাইমের সাথে চেঞ্জ হইতেই পারে, আবার স্পেসের সাপেক্ষেও চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। কিন্তু এদের এই যে সাম যে ইফেক্টটা, ঠিক আছে, সাম যে ইফেক্টটা হবে, দ্যাট মিনস ডি রো ডিটি, এইটা 0 হইতে হবে। ওকে, এবং এটাকে ইন্টিগ্রেশন করলে দেন হচ্ছে আমরা এটা পাই রো ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাকে যদি আমি কি করি, একটা ইন্টিগ্রেশন করি, তাহলে আসলে দেন হচ্ছে আমি এটা পাই, ঠিক আছে। তাহলে এইখান থেকে তাহলে আমি কি বুঝতেছি যে ইনকম্প্রেসিবল ফ্লুইড মানেই যে রো কনস্ট্যান্ট, বিষয়টা এরকম না। ইনকম্প্রেসিবল ফ্লুইড মানে হচ্ছে যে ওভারঅল রোটা কনস্ট্যান্ট হইতে হবে, কিন্তু রো নিজের মধ্যে কিন্তু চেঞ্জ হইতেই পারে, যে টাইমের রেসপেক্টে চেঞ্জ হইতে পারে, স্পেস কোঅর্ডিনেটের রেসপেক্টে চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। কিন্তু এদের সামিং যে ইফেক্টটা, এইটা মানে রোর যে সামিং ইফেক্ট হবে, এটা টাইমের রেসপেক্টে কত হতে হবে, 0 হইতে হবে। দ্যাট মিনস আমি যদি ইন্টিগ্রেশন করি, রো আমার কি আসবে, কনস্ট্যান্ট হবে। দ্যাট মিনস ওভারঅল আমার যে রোটা, সেটা হবে কি, কনস্ট্যান্ট। এটা হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইডের মেইন মানে ব্যাখ্যাটা, ইনকম্প্রেসিবল ফ্লুইড হইতে গেলে আর কি। ওকে, তো ইনকম্প্রেসিবল ফ্লুইড মানে আমি বুঝলাম যে রো ইকুয়াল টু কনস্ট্যান্ট, কিন্তু মানে কেন ওভারঅল রোটা এটাকে বোঝাচ্ছে আর কি। আর কম্প্রেসিবল ফ্লুইড হইলে রো কনস্ট্যান্ট হবে না, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আর ইনকম্প্রেসিবল ফ্লুইড অ্যান্ড আবার কম্প্রেসিবল ফ্লুইড, এইগুলা কিন্তু আবার ইনকম্প্রেসিবল ফ্লো এবং কম্প্রেসিবল ফ্লোয়ের সাথে মানে মিক্স করলে হবে না, আলাদা জিনিস। ওকে, এবার সেটা হচ্ছে আমাদের স্টিম জেট ইজেক্টর সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকতে হবে, ঠিক আছে। আমরা এই যে স্টেমিকার্বন ইউরিয়া, যে স্টেমিকার্বন কি বলে যে প্রসেসটা আর কি, এই প্রসেসে স্টিম জেট ইজেক্টরের কাজ আছে, ঠিক আছে। তো স্টিম জেট ইজেক্টর নিয়ে আমি আমার একটা ভিডিও করাই আছে, তো কেউ চাইলে সেটা দেখে আসতে পারে। তবে আমি এখানে ছোট্ট করে আসলে স্টিম জেট ইজেক্টর কীভাবে কাজ করে এটা আমি একটু আর কি এখানে সংক্ষেপে আর কি বলে রাখতেছি। সেটা হচ্ছে আমাদের যেই এই যে স্টিম ইনলেটটা আছে, মানে এইখান থেকে স্টিম আসবে, ঠিক আছে। এই যে সবুজ কালারের যে এই যে অ্যারো মার্কটা দেওয়া আছে, এই দিক দিয়ে স্টিম আসবে, ঠিক আছে। স্টিমটা এসে এই যে এই এরিয়াতে আর কি, মানে এই যে কি বলে যে বক্স বা আমি কি বলতে পারি যে কম্পার্টমেন্ট আছে, এই কম্পার্টমেন্টে এন্টার করবে আর কি। এরপরে এন্টার করে এই যে এই দিক দিয়ে আর কি মানে ফ্লো করে এইখান থেকে যখন এই যে অরিফিসের মতো একটা কনস্ট্রিক্টেড যে এরিয়া, এইখান থেকে যখন বের হয়ে যাবে, তখন একটা মানে বিষয় ক্রিয়েট হবে। সেটা কি, যখন স্টিমটা আসতেছিল তখন ওর ভেলোসিটিটা, ঠিক আছে, স্টিমের যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা হচ্ছে মানে এমন ছিল যে আমি যদি ওর ম্যাক নাম্বারটা যদি বের করি, এই যে এই কম্পার্টমেন্টে আমি যদি ম্যাক নাম্বারটা আসলে বের করি, তাহলে আমি দেখবো ম্যাক নাম্বারটা হচ্ছে 1-এর চাইতে কম, ঠিক আছে। কিন্তু যখন এই যে কনস্ট্রিক্টেড এরিয়ার মধ্য দিয়ে যখন বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, খুব জোরে, তখন এইখানে চলে আসলো। আর এইখানে যখন এই যে এই কম্পার্টমেন্টে যখন চলে আসলো, ঠিক আছে, এই কম্পার্টমেন্টে যখন চলে আসলো, তখন ওর যে ম্যাক নাম্বারটা আমরা যদি ক্যালকুলেশন করি, দেখবো যে ম্যাক নাম্বার হচ্ছে 1-এর চাইতে বড় হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা 2-3টা জিনিস জানি, যদি ম্যাক নাম্বার 1-এর চাইতে ছোট হয়, তখন হয় হচ্ছে কি সাবসনিক মানে স্পিড, ঠিক আছে। ম্যাক নাম্বার যদি 1-এর সমান হয়, তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সনিক। আর যদি ম্যাক নাম্বার আমাদের 1-এর চাইতে বড় হয়ে যায়, তখন এটাকে বলা হয় কি সুপারসনিক। ওকে, তার মানে এই যে এই কম্পার্টমেন্টে সুপারসনিক অবস্থার ক্রিয়েট হচ্ছে, আর এইখানে কিন্তু সাবসনিক অবস্থার ক্রিয়েট হচ্ছে। এখন এটাও আমরা জানি, ঠিক আছে, যে যদি ম্যাক নাম্বার 1-এর চাইতে ছোট হয়, এই জায়গাতে ম্যাক নাম্বার 1-এর চাইতে ছোট, আমি যদি পয়েন্টার নিই,
ঠিক আছে, এই জায়গাতে কি ম্যাক নাম্বার হচ্ছে একের চাইতে ছোট, তাহলে একের চাইতে যদি ছোট হয় দ্যাট মিনস নেগেটিভ কোনো কিছু, নাকি নেগেটিভ তো না, মানে একের চাইতে ছোট মানে ওটা আর যাই হোক, ঠিক আছে, ওটা আর যাই হোক সেটা হচ্ছে যে একের চাইতে ছোট কোনো নাম্বার, ঠিক আছে, নেগেটিভ তো হবে না, মানে 0 কিছু একটা হবে আর কি। তো ওইটাকে যদি আমি স্কোয়ার করি, ঠিক আছে, ওইটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে সেটা কি হবে, সেটা অবশ্যই ছোট একটা নাম্বারই হবে, আরও ছোট একটা নাম্বারই হবে। ওইখান থেকে যদি আমি -1 করি তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে এইটা কি হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে না। তাহলে আমি এসকে যদি বাড়াই, এস মানে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, আমি যদি এরিয়াকে বাড়াই তাহলে অবশ্যই ইউকে তখন কি করতে হবে, কমতে হবে, ঠিক আছে। তার মানে এরিয়া যদি বাড়ে ইউকে তাহলে কমতে হবে, আবার এরিয়া যদি কমে ইউকে তাহলে বাড়তে হবে, ইনভার্স মানে সম্পর্ক। কখন, যখন ম্যাক নাম্বার হচ্ছে একের চাইতে ছোট হবে এই জায়গাতে, ঠিক আছে। কিন্তু যখন এই কম্পার্টমেন্টে, যখন এই কম্পার্টমেন্টে যখন চলে আসলো তখন কিন্তু ম্যাক নাম্বার একের চাইতে বড়, ঠিক আছে, একের চাইতে বড় কি হতে পারে 1.1, 1.2, 2, 3 এরকম সামথিং কিছু একটা। তো যেটাই হোক ওইটাকে যদি আমি স্কোয়ার করি সেটা নিশ্চয়ই একের চাইতে আরও বড় হবে, এবং ওইখান থেকে যদি -1ও করি আর যাই হোক এটা পজিটিভ কোনো একটা ভ্যালু দিবে, ঠিক আছে। তার মানে এই ভিতরে আসলে একটা পজিটিভ এন্টিটি ক্রিয়েট হবে, ঠিক কিনা। তাহলে যদি পজিটিভ একটা নাম্বার ক্রিয়েট হয় তাহলে আমি যদি এস বাড়াই দ্যাট মিনস এরিয়া বাড়াই তাহলে ইউকে তাহলে কি করতে হবে, বাড়তে হবে। আবার যদি আমি এরিয়া কমাই তাহলে ইউকে কমতে হবে, সহজ কথা, সহজ হিসাব। ওকে, তার মানে যদি ম্যাক নাম্বার যখন একের চাইতে বড় হয়ে যাবে আর তখন আমার এরিয়া বাড়ানোর সাথে সাথে আমাদের যে ভেলোসিটি এটাও বেড়ে যাবে, অথবা আমি এটাও বলতে পারি ভেলোসিটি যদি বাড়ে তাহলে এরিয়া বাড়বে, বিষয়টা এরকম, ঠিক আছে। আবার ভেলোসিটি যদি কমে তার মানেটা কি, তার মানে হচ্ছে এরিয়া কমবে, এরকম আর কি বিষয়টা। ওকে, এখন এই যে আমি এতক্ষণ ধরে স্টিম জেট ইজেক্টরের যে কথাগুলো বললাম এটা আমি কেন আলোচনা করলাম, এটার কারণ আছে। এটার কারণটা কি, যখন স্টিমটা ইনলেট হইলো আর কি, মানে এই জায়গা দিয়ে মানে এন্টার করলো তখন তো আমার এইখানে কি ম্যাক নাম্বার একের চাইতে ছোট, ওকে আচ্ছা। কিন্তু যখন এইখান দিয়ে এই যে কনস্ট্রিক্টেড এরিয়াতে যখন বের হয়ে এই কম্পার্টমেন্টে আসলো তখন তো ম্যাক নাম্বার একের চাইতে বড়। তাহলে ম্যাক নাম্বার একের চাইতে বড় হলে মানে কিছুক্ষণ আগে আমি বললাম আমার যদি এরিয়া বাড়ে আমার কি বাড়বে, তাহলে ফ্লুইডের ভেলোসিটি বাড়বে, ঠিক কিনা। ওকে, তো আমার এইখানে আমি কি দেখতেছি, এরিয়া কিন্তু আমার অনেক বেড়ে গেছে আগের চাইতে। আগে এই এতটুকু ছিল এরিয়া, বাট এখন কিন্তু এরিয়া কিন্তু অনেক বড় হয়ে গেছে, খুব বড় হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এবার কি বাড়বে, এরিয়া বেড়ে গেছে তাহলে ভেলোসিটি বাড়বে, তার মানে এই জায়গাতে ফ্লুইডের ভেলোসিটি অনেক বেড়ে যাবে, ঠিক আছে। আর ফ্লুইডের ভেলোসিটি যদি বাড়ে, ঠিক আছে, ফ্লুইডের ভেলোসিটি যদি বেড়ে যায় মেকানিক্যাল এনার্জি তো আর মানে কম বেশি হবে না। আমরা জানি কি এনার্জি কি কখনো মানে ক্রিয়েট অথবা ডিস্ট্রয় করা যায় না তো, ঠিক আছে। তার মানে এনার্জি, মেকানিক্যাল এনার্জি আমার কিন্তু কনজার্ভ থাকতে হবে, সংরক্ষণ থাকতে হবে। তাহলে সেটা যদি থাকতে হয়, আমরা বার্নৌলি ইকুয়েশনে কি পড়ছি যে আমাদের বার্নৌলি ইকুয়েশন বলে যদি ভেলোসিটি বাড়ে, ঠিক আছে, তার মানে কি কাইনেটিক এনার্জি বাড়তেছে, ঠিক আছে। তাহলে এখন এখানে আমি যদি মানে এনার্জির ব্যালেন্স করতে যাই তাহলে প্রেশার এনার্জিকে অবশ্যই কি হইতে হবে, কমতে হবে। কারণ কি এইখানে আমি যদি এই যে এই কম্পার্টমেন্টকে যদি সাপোজ আমি 0.1 চিন্তা করি আর এই কম্পার্টমেন্টকে যদি আমি 0.2 চিন্তা করি এবং এইখানে এই দুইটা পয়েন্টে যদি আমি বার্নৌলি ইকুয়েশন মানে অ্যাপ্লাই করি তাহলে আমি দেখব এই যে এইখানে এই কম্পার্টমেন্টে আমার যেহেতু ভেলোসিটি কম তাহলে অবশ্যই প্রেশার বেশি, ঠিক আছে। তার মানে এই জায়গাতে প্রেশার এনার্জি অনেক হাই, কিন্তু এই জায়গাতে তাহলে মানে কি হইতে হবে, প্রেশার এনার্জিকে লো হইতে হবে, কারণ এখানে কাইনেটিক এনার্জি আবার অনেক হাই, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য এখানে প্রেশার অনেক ড্রপ করে, ঠিক আছে, খুবই ড্রপ হয়ে যায় প্রেশারের। এর ফলে কি হয়, যেহেতু এখানে প্রেশারের ড্রপ দ্যাট মিনস এখানে লো প্রেশার, তাহলে মানে আমি আমাদের যে প্রসেস লাইন, ঠিক আছে, যেখানে হয়তো প্রেশার অনেক বেশি, ঠিক আছে, অথবা এইখানকার চাইতে আর কি প্রেশার অনেক বেশি আর কি, অনেকটাই বেশি, সেইখানে আমি যদি এইটাকে এখন মানে কানেক্ট করে দিই তাহলে কি হবে, তাহলে এইখানকার যেই মানে এইখান থেকে যেই লাইনটা আসতেছে ওই লাইনটা মনে করো যে সাপোজ কোনো একটা ভেসেল থেকে আর কি ওই লাইনটা এইখানে আমি আর কি মানে কানেক্ট করে দিছি, তাহলে ওই ভেসেলের মধ্যে যেই কম্প্রেসিবল ফ্লুইডটা আছে, ঠিক আছে, সাপোজ ভেপারই আছে, ওই ভেপারটা কি হবে এইখান দিয়ে সাকশন হয়ে এইখানে চলে আসবে, কারণ ওই ভেসেলের মধ্যে তো আসলে মানে আমাদের যেই প্রেশারটা অনেক বেশি, কিন্তু এই জায়গাতে তো প্রেশার অনেক কম, এই জন্য কী হবে মানে যে কম্প্রেসিবল ফ্লুইডটা আছে সেটা কী হবে, সাকশন হবে।
নেক্সট স্লাইডে আমরা আসলে দেখবো আসলে একটা মানে কিভাবে আর কি আমরা স্টিম জেট ইজেক্টরের প্রিন্সিপাল কাজে লাগিয়ে আমরা ভেপারকে মানে আউট করতে পারি কোনো একটা ভেসেল থেকে। তো সেটা মানে আলোচনা করার আগে আমি এখানে আর কি হালকা আর কি ধারণা দিয়ে রাখলাম আর কি। ওকে, এরপরে কি হবে, এরপরে এইখান থেকে তো সাকশন তো হয়ে গেল, এর ফলে এই যে ভেসেলের মধ্যে যেই মানে কম্প্রেসিবল ফ্লুইডটা ছিল ওইটা কিন্তু আসলে আমার বের হয়ে গেল। ঠিক আছে, এটা লাগবে আমি যখন ইউরিয়া মানে আমাদের যে অ্যাকোয়াস ইউরিয়া থাকবে, ঠিক আছে, ওইটাকে ড্রাই করতে গেলে, ঠিক আছে, শুধু মানে ড্রায়ার দিয়ে আসলে ড্রাই করা সম্ভব না, ঠিক আছে, বা ইভাপোরেটর দিয়ে আসলে ড্রাই করা সম্ভব না। ঠিক আছে, তো আমাদের সেক্ষেত্রে কী করে মানে আমাদেরকে ইজেক্টরের সাহায্য নিতে হয়। ঠিক আছে, স্টিম জেট ইজেক্টরের সাহায্য নিতে হয় ড্রাই করানোর জন্য আর কি আমাদের ইউরিয়াকে। এই জন্য আর কি আমি এটা আলাদাভাবে আগেই মানে আলোচনা করে নিচ্ছি আর কি। ওই যখন প্রসেস ফ্লো ডায়াগ্রাম আসলে দেখাবো তখন কিন্তু আসলে আর এটা আলোচনা করবো না, কারণ আমি বেসিক মেকানিজমটা আমি আগেই আলোচনা করে রাখতেছি। ঠিক আছে, যাতে পরে যে আর বুঝতে সমস্যা না হয়। ওকে, এরপরে কী হবে তাহলে, এই যে আমাদের কম্প্রেসিবল ফ্লুইড সাকশন হলো, এরপরে এই দিক দিয়ে আর কি কি বলে এইখানে যে এই যে এটাকে বলা হয় হচ্ছে আমাদের কি বলা যায়, এটাকে হচ্ছে আস্তে আস্তে এরিয়া তো কমতেছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কনভার্জিং এরিয়া মানে পার্ট। ঠিক আছে, তো আস্তে আস্তে এরিয়া যেহেতু কমতেছে তাহলে আমার ভেলোসিটিও কমবে। ঠিক আছে, কারণ যেহেতু এরিয়া কম, এখানে তো ম্যাক নাম্বার একের চাইতে বড়। ঠিক আছে, এই কম্পার্টমেন্টে তো ম্যাক নাম্বার একের চাইতে বড়, তাহলে আস্তে আস্তে তো এরিয়া কমতেছে, তাহলে এরিয়া যদি কমে তাহলে আমার ভেলোসিটি কী হবে, কমবে। তাহলে এই পর্যন্ত কি হবে, এইখানে আস্তে আস্তে ভেলোসিটি অনেকটাই ড্রপ করে যায়। ঠিক আছে, কারণ এরিয়া কমতেছে। এরপরে যখন এই যে এইখানে আসবে, ঠিক আছে, এইখানে এসে সাডেনলি প্রেশারটা মানে আমাদের যেই ইয়াটা কি বলে ভেলোসিটিটা, এটা অনেকটাই কমে যায় এবং একটা শক ওয়েভ ক্রিয়েট হয় এই জায়গাতে যখন আসে আর কি। ঠিক আছে, এরপরে যখন এইখান থেকে যখন ডিফিউজারে যায়, এই পার্টটার নাম হচ্ছে ডিফিউজার আর কি। ডিফিউজার মানে আস্তে আস্তে এরিয়া বাড়বে আর কি। তো আস্তে আস্তে যখন এরিয়া এরকম বাড়ে, ডিফিউজারে যখন আসে তখন কি হয়, ভেলোসিটি তো কমে গেছে, এবং যখন এই মানে চেম্বারে যখন আসে, ঠিক আছে, ডিফিউজার চেম্বারে যখন আসে, ভেলোসিটিটা এতটাই মোটামুটি কমে যায় যে ম্যাক নাম্বার একের চাইতে আবার ছোটো হয়ে যায়। ওকে, আর একের চাইতে ছোটো হয়ে গেলে প্রিভিয়াসলি আমি কী বলছি, এরিয়া যদি বাড়ে আমার ভেলোসিটি কী হবে, কমবে। ঠিক আছে, তো এইখানে আস্তে আস্তে ভেলোসিটি কমতেছে। এখন প্রশ্ন কেউ করতে পারে, আমি আবার ভেলোসিটি কেন কমাচ্ছি, ভেলোসিটি থাকলে তো ভালো না। ভেলোসিটি থাকলে ভালো না, কারণ আমি যদি এইখানে কি হলো ইনপুট হইলো, আমি যদি আউটপুট আকারে দ্যাট মিনস ডিসচার্জ করতে চাই, ঠিক আছে, আমাদের যেই কম্প্রেসিবল ফ্লুইডটা, তাহলে তো অবশ্যই আমার কি করতে হবে, আমার এইখানকার প্রেশার কি হইতে হবে, প্রেশারকে বাড়াইতে হবে না। আর প্রেশারকে বাড়াইতে হলে কি করতে হবে, প্রেশার কিভাবে বাড়বে, যদি কাইনেটিক এনার্জি কমে। ঠিক আছে, কারণ বার্নৌলির ইকুয়েশন। ঠিক আছে, তো এইখানে আমাকে কি প্রেশার বাড়াইতে হবে, প্রেশার বাড়াইতে গেলে আমার ভেলোসিটি কমাইতে হবে, কারণ ম্যাক নাম্বার একের চাইতে ছোট। ওকে, এই জন্যই যে এখানে প্রেশার বাড়ানোর জন্য আমরা কি করি, আস্তে আস্তে এরিয়া বাড়াই দিই। এই যে আস্তে আস্তে এরিয়া বাড়তেছে, এই জন্য কি হচ্ছে, প্রেশার আবার বাড়তেছে, কারণ ভেলোসিটি কমতেছে। ওকে, তো ফাইনালি আমরা কি করতে পারি, ডিসচার্জ করতে পারি আমাদের যে কম্প্রেসিবল ফ্লুইড যেটা সাকশন হচ্ছে। ওকে, তো আমি এখানে আর কি লিখেও রাখছি কীভাবে আর কি এটা মানে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপালটা আর কি। তো তবে আমি এটা মানে পুরোটাই আলোচনা করলাম আর কি। এখন এই যে আমাদের স্টিম জেট ইজেক্টর, এটা হচ্ছে একটা মানে স্টিম জেট ইজেক্টর অ্যাপারেটাসটা আর কি। এখন এই যে প্রসেস ভেসেলের মধ্যে সাপোজ যেই ভেপারগুলো ফর্ম হচ্ছে, অথবা যেই কম্প্রেসিবল ফ্লুইডগুলো আছে, ঠিক আছে, এগুলা সাপোজ আমি ভেপার বলতেছি, আর ভেপার মানে তো এটা কি কম্প্রেসিবল ফ্লুইড। তো আমরা চাচ্ছি এইটাকে আর কি মানে ডিসচার্জ করে দিতে, বা এটাকে আমরা বের করে দিতে চাচ্ছি। তাহলে কিভাবে করতে পারি, আমরা একটা ভ্যাকুয়াম পাম্প লাগাইতে পারি, কিন্তু ওটা অনেকটাই খরচ সাপেক্ষ হবে, ইলেকট্রিক্যাল এবং অন্যান্য বিষয় মানে টাকার একটা বিষয় থাকবে, কস্টের একটা বিষয় থাকবে। তো ওইটা আসলে কোনো মানে ভালো আইডিয়া না ভ্যাকুয়াম পাম্প লাগানো। আমরা চাইলে মানে খুব সহজেই একদম মানে লেস অ্যামাউন্ট, ঠিক আছে, বলা যায় যে একদম ফ্রিতেই বলা যায় আর কি। ঠিক আছে, স্টিম জেট ইজেক্টরের মানে কি বলে, যদি আমরা গঠনটা দেখি, স্ট্রাকচারটাও দেখি, তাহলে এটা আসলে খুবই মানে সিম্পল একটা জিনিস, কিন্তু এই সিম্পল একটা জিনিসের মাধ্যমে আমরা কিন্তু অনেক টাকা সেভ করতে পারি ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, তো এই যে স্টিম জেট ইজেক্টর আমরা মানে এখানে আর কি সেট করলাম। এরপরে কি হলো, এই দিক থেকে মোটিভ স্টিম, ঠিক আছে, স্টিম আমরা ইনপুট করাইলাম, এবং আমরা জানি কি এই যে কনস্ট্রিক্টেড এরিয়া থেকে যখন বের হয়ে যাবে এই স্টিমটা, এইখানে যখন আসবে তখন কি হয়, ভেলোসিটি অনেক
ইনক্রিজ করে যায় এবং এতটা ইনক্রিজ করে যে ম্যাক নাম্বার একের চাইতে কী হয়ে যায়, বেশি হয়ে যায়। আর ম্যাক নাম্বার যদি একের চাইতে বেশি হয় তাহলে কী হয় বিষয়টা, তার মানে হচ্ছে যে এই জায়গাতে একটা লো প্রেশার জোন তৈরি হবে। আর এইখানে তো প্রেশার মোটামুটি ভালো মানে হাই থাকে, তাহলে কী হবে, আমরা জানি ফ্লুইড সবসময় কি হাই প্রেশার জোন থেকে লো প্রেশার জোনে কী হবে, ট্রান্সফার হবে। তাহলে এইখানকার যে ফ্লুইডটা আছে কম্প্রেসিবল ফ্লুইড আর কি, এটা কি হবে এবার, এটা হচ্ছে এই যে এই দিকে সাকশন হবে, কারণ এইখানে প্রেশারটা আমার কি কম আর এখানে প্রেশারটা অনেক বেশি। তাহলে এই যে সাকশন হইল এবং এই যে আস্তে 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 আমার এই যে কি এইখানে এসে আবার মানে ভেলোসিটি কমবে, ঠিক আছে, দ্যাট মিনস প্রেশার বাড়বে এবং ফাইনালি আমরা করতে পারবো আর কি, ঠিক আছে। এবং এই জায়গাতে আর কি কি বলে শকওয়েভ ক্রিয়েট হবে এবং এইখানে টেম্পারেচার আবার দেখবো যে একটা মানে রাইজ হবে আর কি, ঠিক আছে। তো যাই হোক আর কি, মানে এইভাবে আর কি স্টিম জেট ইজেক্টর কাজ করে। এখন এই যে কনসেপ্টগুলো আলোচনা করলাম, এইবার আমরা রেডি আমাদের যেই প্রসেস ফ্লো ডায়াগ্রামটা আছে ইউরিয়া তৈরি করার জন্য, সেইটা বোঝার জন্য। প্রিভিয়াস কনসেপ্টগুলো কেউ যদি আসলে ভালো করে বুঝতে পারে তাহলে এইটা আসলে মানে খুব বেশিক্ষণ আসলে লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে আসলে এই পুরো বিষয়টা আসলে বোঝানো সম্ভব এখন। তাইলে তো প্রথমেই আমাদের কি এই যে চিত্রটা আছে, এই চিত্রটা দেখে অনেকটা আসলে একটু হিজিগিজি মানে মনে হইতে পারে, ঠিক আছে, কিন্তু এটা আসলে অনেক ইজি, ঠিক আছে। এটা সবচেয়ে ইজি বলা যায় যতগুলো আর কি প্রসেস ফ্লো ডায়াগ্রাম আছে, এবং এটা আসলে অ্যামোনিয়া প্রোডাকশনের চাইতেও এটা অনেকটা ইজি, ঠিক আছে। অ্যামোনিয়ার প্রোডাকশন যে কেলগ প্রসেস আছে, ঠিক আছে, আশা করি অনেকেই জানে কেলগ প্রসেসটা কি। তো কেলগ প্রসেসে কিন্তু আসলে আমরা দেখবো যে প্রাইমারি রিফর্মার থাকে, সেকেন্ডারি রিফর্মার থাকে, ঠিক আছে, ওখানে ওয়াটার শিফট রিয়াকশন হয়, দেন হচ্ছে মিথানেটর থাকে, এরকম বহুত মানে কি বলে ইউনিট থাকে। এইখানে জিনিসগুলো খুবই সিম্পল, ঠিক আছে। আমি যদি আস্তে আস্তে আলোচনা করি তাহলে আসলে বিষয়টা আসলে বুঝতে পারবে অনেকেই। তো প্রথমেই অনেকেই কি করতে পারে যে এইখান থেকে স্টার্ট করতে পারে। ওকে, আমরা কি জানি প্রিভিয়াসলি আমরা মানে রিয়াকশন কেমিস্ট্রি যখন পড়াইতেছিলাম আমরা জানি যে ইউরিয়া তৈরি করতে গেলে অ্যামোনিয়ার কার্বন ডাইঅক্সাইড লাগে। তো অনেকেই ভাবতে পারে ওকে তার মানে আমি মনে হয় এখান থেকে অ্যামোনিয়া প্রথমেই দিয়ে দিচ্ছি আর কার্বন ডাইঅক্সাইড এইভাবে দিচ্ছি ডিরেক্টলি। বিষয়টা এরকম না। এই যে প্রসেস ফ্লো ডায়াগ্রামটা আছে এটা আসলে যখন প্রসেসটা আসলে রান করে একটা স্টেডি স্টেট অবস্থায় পৌঁছায় গেছে, এখানে আমি লিখে রাখছি এই যে স্টেডি স্টেট মানেটা কি, টাইমের রেসপেক্টে আমাদের যে প্রসেস প্যারামিটারগুলো থাকবে এগুলা কোনো চেঞ্জ হবে না, এগুলো চেঞ্জ কত 0। আমি যদি ডিফারেন্সিয়েশন করি ওই প্রসেস প্যারামিটারকে টাইমের রেসপেক্টে, আমি দেখবো যে ডিফারেন্সিয়েশনের ভ্যালু আসবে 0। দ্যাট মিনস টাইমের রেসপেক্টে প্রসেস প্যারামিটার যদি চেঞ্জ না হয় ওটাকে বলা হয় স্টেডি স্টেট কন্ডিশন। যখন একটা প্ল্যান্ট স্টেডি স্টেট অবস্থায় পৌঁছায় গেছে ওই অবস্থায় আসলে এই যে মানে যেই অবস্থাটা থাকবে, ঠিক আছে, স্টেডি স্টেট অবস্থানে পৌঁছানোর পরে প্ল্যান্ট যেই অবস্থায় থাকবে ওই অবস্থায় আসলে এই মানে প্রসেস ফ্লো ডায়াগ্রামটা দেওয়া, ঠিক আছে। তো আসলে প্রথমেই এই যে লিকুইড অ্যামোনিয়া এইখান থেকে আসলে এরকম মানে যাচ্ছে, দেন কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে, বিষয়টা এরকম না। এই যে আমাদের প্রথমেই কি হয়, প্রথমে রিঅ্যাক্টরের মধ্যে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড আসলে আগে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এর ফলে কি হয়, প্রথম ওই যে রিয়াকশন যেটা আমি দেখাইছিলাম যে প্রথমে আসলে রিঅ্যাক্টরের মধ্যে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডকে কাপলড করা হবে, ওকে, এবং 14 মেগাপ্যাসকেল এবং 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মানে ক্রিয়েট করা হবে। এর ফলে কি হবে, অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হবে, ঠিক আছে। এই যে আমি যদি একটু প্রিভিয়াসলি আসি, এই যে অ্যামোনিয়াম কার্বামেট, ঠিক আছে, ওকে এই যে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড মিলে কি হয়, অ্যামোনিয়াম কার্বামেট, ঠিক আছে, এবং এক্সোথার্মিক রিয়াকশন, ঠিক আছে। তো আমি এই যে এখানেও আমার তাই হবে যে আমাদের যে রিঅ্যাক্টর আছে এর ভিতরে তো অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড আমি মিক্স করছি, তাহলে এখানে এক্সোথার্মিক রিয়াকশন হবে এবং অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হবে। কিন্তু অ্যামোনিয়াম কার্বামেটের সাথে ইউরিয়াও তৈরি হয়, কিছু পরিমাণ ইউরিয়াও তৈরি হয়, ওকে, কিন্তু খুব কম পরিমাণে ইউরিয়া তৈরি হয়, ওকে। এখন অ্যামোনিয়াম কার্বামেট তো তৈরি হলো, ভালো কথা, কিন্তু এটা কিন্তু একটা এক্সোথার্মিক রিয়াকশন যেহেতু, তার মানে এই যে রিঅ্যাক্টরের যে বডিটা আছে এর যে মানে সারফেসটা আছে এর কি হবে, চারপাশে তাহলে হিউজ পরিমাণ হিট ক্রিয়েট হবে, খুব গরম থাকবে, ঠিক কিনা, ওকে। আচ্ছা, এরপরে আমি কি করব, এরপরে যেটা হবে সেটা হচ্ছে কি যে এই যে মানে রিঅ্যাক্টর থেকে এই যে একটা লাইন গেছে না, এই যে এই লাইনটা, পয়েন্টারের দিকে খেয়াল করি সবাই, এই যে লাইনটা আছে, এই যে এই লাইনটা, এইটা
এইখানে এন্টার করতেছে না, আর এইটার নাম কি, এটার নাম হচ্ছে স্ট্রিপার। এই যে স্ট্রিপারে আসবে প্রথমে, ঠিক আছে। প্রথমে লিকুইড অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড এই লাইন না, প্রথমে রিঅ্যাক্টরে রিয়াকশান হবে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়ার মধ্যে। এর ফলে কী হবে, অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হবে এবং হিউজ পরিমাণ মানে হিট তৈরি হবে, এনার্জি তৈরি হবে। হিট তো আসলে তৈরি হয় না, এনার্জি আসলে তৈরি হবে আর কি বলা উচিত, এনার্জি তৈরি হবে। এবং এর ফলে কী হবে, রিঅ্যাক্টর অনেক গরম হয়ে যাবে। এবং এই যে রিঅ্যাক্টরের এই যে পাইপলাইন দিয়ে, এইখান থেকে একটা পাইপলাইন করা থাকে, এই পাইপলাইন দিয়ে আমার অ্যামোনিয়াম কার্বামেট মানে আউটলেট হিসাবে বের হয়ে যাবে এবং বের হয়ে কোথায় এন্টার করবে, স্ট্রিপারে। কিন্তু তার মানে কি, স্ট্রিপারে কি এন্টার করতেছে, অ্যামোনিয়াম কার্বামেট এবং সাথে কিছু পরিমাণ আনরিয়াক্টেড যে অ্যামোনিয়া থাকতে পারে, কার্বন ডাইঅক্সাইড থাকবে, ঠিক আছে, আনরিয়াক্টেড, এবং কিছু পরিমাণ ইউরিয়াও থাকে, ঠিক আছে। এটা আশা করি বুঝতে পারছো সবাই, ঠিক আছে। ওকে, এখন আমি যদি রিয়াকশন কেমিস্ট্রিটা আরেকবার একটু দেখাই, আমি এখানে কি দেখতেছি যে প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হয়, ঠিক আছে, এবং কিছু পরিমাণ আমি বললাম যে ইউরিয়াও তৈরি হয়। কিন্তু আসলে ইউরিয়া সবচেয়ে বেশি তৈরি হবে কখন, যখন আমি আমাদের যে এই যে অ্যামোনিয়াম যে কার্বামেটটা আছে, ঠিক আছে, এইটাকে আমি যখন কি করব, অ্যামোনিয়াম যে কার্বামেটটা আছে, ঠিক আছে, এইটা মানে একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশনের মাধ্যমে কি হবে, ইউরিয়া তৈরি হবে, ঠিক আছে, ইউরিয়া তৈরি হবে এবং সাথে ওয়াটারও ক্রিয়েট হবে আর কি। তো দ্বিতীয় স্টেপে আসলে আইসে মেইনলি ইউরিয়াটা তৈরি হয়, ঠিক আছে। প্রথম স্টেপে আসলে খুব কম পরিমাণে ইউরিয়া তৈরি হয়। ওকে, আচ্ছা, এইবার আমি যদি প্রসেস ফ্লো ডায়াগ্রামে আরেকবার আসি, তাহলে এই যে এখান থেকে স্ট্রিপারে প্রবেশ করলো কে কে, তাহলে অ্যামোনিয়াম কার্বামেট, কিছু পরিমাণ ইউরিয়া এবং আনরিয়াক্টেড অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড। ওকে ওকে, এইবার আমাদের এই যে এইখান থেকে এবার এই লাইনে আসবো, ঠিক আছে। এইবার হচ্ছে এই যে দ্বিতীয় যে লাইনটা, যেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড আর এয়ার, এই দুইটা মিক্সচার হয়ে কি হচ্ছে, কম্প্রেসরের মধ্যে এন্টার করতেছে। এটা কিন্তু একটা কম্প্রেসর, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা কম্প্রেসর। এখন প্রশ্ন আসতেই পারে, আপনি কিভাবে বুঝতেছেন এটা কম্প্রেসর? কারণ কার্বন ডাইঅক্সাইড এবং এয়ার এগুলো আসলে কি ফ্লুইড, এগুলো হচ্ছে কম্প্রেসিবল ফ্লুইড। আর কম্প্রেসিবল ফ্লুইডের আমি যদি প্রেশার বাড়াইতে চাই, তাহলে আমরা কি ইউজ করি, কম্প্রেসর ইউজ করি না। এখন প্রশ্ন অনেকে করতে পারে, আমার এত প্রেশার বাড়ানোর দরকার কি? প্রেশার বাড়ানোর দরকার আছে, কারণ প্রিভিয়াসলি যখন আমি রিয়াকশন কেমিস্ট্রি পড়াইতেছিলাম ইউরিয়ার, তখন আমি কিন্তু বলছি প্রেশার 14 মেগাপ্যাসকেল এবং টেম্পারেচার কিন্তু 180 ডিগ্রি সেলসিয়াস হইতে হবে, তাহলে আমার প্রেশার তো বাড়াইতে হবে, ঠিক আছে। ইন জেনারেল তো আসলে কার্বন ডাইঅক্সাইড আর এয়ারের প্রেশার তো অত 14 মেগাপ্যাসকেল থাকবে না, ঠিক আছে। তো আমাকে কম্প্রেসরের মাধ্যমে আমাকে কি করতে হবে, প্রেশারকে বাড়াইতে হবে। তো আমি এই যে প্রেশার বাড়াই দিলাম, ওকে। তো প্রেশার বাড়াই দিয়ে যে স্ট্রিপারের মধ্যে দিয়ে আর কি এটা এন্টার করলো। ওকে, এরপরে কি হবে, এরপরে আমি স্টিম দিব। ওকে, আমি স্টিম দিলে কি হবে, এখন আমি ওই যে যখন রিয়াকশন কেমিস্ট্রিটা দেখাচ্ছিলাম, আমি কিন্তু দেখাচ্ছিলাম যে আমার যেই কি বলে ইউরিয়ার যে প্রসেসটা, ঠিক আছে, ইউরিয়া তৈরি হওয়ার যে দ্বিতীয় যে স্টেপটা, ওইখানে কিন্তু আমার যে রিয়াকশনটা, এটা কিন্তু একটা এন্ডোথার্মিক রিয়াকশন, ঠিক আছে, এটা কিন্তু একটা এন্ডোথার্মিক রিয়াকশন। তার মানে আমার হিট বা এনার্জির দরকার, ঠিক আছে। তো সেই এনার্জিটা আমি পাবো কোথা থেকে, সেই এনার্জিটা পাবো আমি স্টিম থেকে। স্টিম আমাকে সেই এনার্জিটা দিবে। এর ফলে কি হবে, আমাদের যে অ্যামোনিয়াম কার্বামেট, ঠিক আছে, ওইটা কি হবে, ইউরিয়াতে কনভার্ট হবে। আমি আশা করি বুঝাইতে পারতেছি মেবি। আমি যদি আরেকবার এই যে রিয়াকশন কেমিস্ট্রিটা দেখাই, ঠিক আছে, এই যে রিয়াকশন কেমিস্ট্রিটাতে যদি আমি একবার আসি, এই যে আমার অ্যামোনিয়াম কার্বামেট থেকে এই যে ইউরিয়াটা যে তৈরি হবে, ঠিক আছে, এটা কিভাবে তৈরি হবে, যেহেতু প্রসেসটা একটা মানে রিয়াকশনটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন, তাহলে আমাকে কি করতে হবে, বাইরে থেকে হিট মানে দিতে হবে একমাত্র, তাহলেই কি হবে, অ্যামোনিয়াম কার্বামেটটা মানে ইউরিয়াতে কনভার্ট হবে, ঠিক কিনা? ওকে, আচ্ছা। আর প্রথম স্টেপটা কিন্তু এক্সোথার্মিক রিয়াকশন, এই জন্য মানে আমাদের আলাদা করে হিট দেওয়ার প্রয়োজন নাই। অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের যখন আমরা মানে কাপলড করব বা কম্বাইন করব, তখন আসলে আমাদের কিন্তু হিট দেওয়ার দরকার নাই, বরঞ্চ এক্সট্রা আরও হিট ক্রিয়েট হবে। কারণ অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে মানে কম্বাইন্ড হয়ে অ্যামোনিয়াম কার্বামেট হওয়ার যে রিয়াকশনটা, এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, এখানে হিটের দরকার হয় না। কিন্তু অ্যামোনিয়াম কার্বামেট যখন ইউরিয়াতে কনভার্ট হবে, তখন কিন্তু আমার হিট দেওয়া লাগবে, কারণ প্রসেসটা হচ্ছে একটা এন্ডোথার্মিক প্রসেস। ওকে ওকে, আমি এইটা আসলে একটু টাইম নিয়ে আসলে বোঝাচ্ছি, কারণ অনেকেই আসলে বিষয়গুলো আসলে এইভাবে বুঝে না, ডিরেক্টলি জাস্ট মুখস্থ করে এবং মানে প্রসেস ফ্লো ডায়াগ্রামটা জাস্ট যেমন করে মানে ড্র করে আর কি
এটাকে ছেড়ে দেয় আর কি। বিষয়টা আসলে অতটাও মানে সহজ না আর কি, ঠিক আছে। এই জন্য আমি আসলে ইন ডিটেলস আসলে বোঝানোর ট্রাই করতেছি। একটু হয়তো লেন্দি ভিডিও হবে, তো আশা করি সবাই মানে আস্তে ধীরে বিষয়টা বুঝবে আর কি। ওকে, তো এই যে আমাদের অ্যামোনিয়াম কার্বামেট স্ট্রিপারের মধ্যে প্রবেশ করলো, দেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে আমরা কি করলাম, মানে প্রেশারাইজ করে 14 মেগাপ্যাসকেল যেই প্রেশারটা আছে, ঠিক আছে, আমাদের যে ডিজায়ার প্রেশার থাকবে আর কি, ওইটাতে আমরা নিয়ে যাব কম্প্রেসারের মাধ্যমে। দেন আমাদের এই যে নিচ দিয়ে আমরা স্ট্রিপারের নিচ দিয়ে আমরা হচ্ছে কি করাবো, এটাকে প্রবেশ করাবো। ওকে, এবং স্ট্রিপারের এই দিক দিয়ে আবার স্টিম প্রবেশ করানো হয়, কারণ স্টিম আমাদের কি বলে অনেক টেম্পারেচার থাকে স্টিমের, ঠিক আছে। তো এর ফলে কি হয়, এই যে স্টিমটা আমাদের ওই হিট বা এনার্জিটা আমাদের কি করে মানে দিয়ে দেয় আর কি। এর ফলে কি হয়, এই যে আমাদের অ্যামোনিয়াম কার্বামেট এটা হিট আপ হয়, এর ফলে ইউরিয়া তৈরি হয়, ঠিক আছে। তো আমাদের এই যে অ্যামোনিয়াম কার্বামেট যেটা ছিল ওটা হিট পেলো, এর ফলে কি হলো, এই যে স্ট্রিপারের নিচ দিয়ে আমাদের যেই অ্যাকুয়াস ইউরিয়াটা আর কি বের হয়ে যায়। ওকে, তাহলে এই যে স্ট্রিপারের নিচ দিয়ে কি বের হচ্ছে, অ্যাকুয়াস ইউরিয়া। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অ্যাকুয়াস ইউরিয়া। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে ও এক্সপানশন ভালভের মানে মধ্য দিয়ে আর কি পাস করবে। তো এইটা বোঝানোর আগে, ঠিক আছে, এই যে অ্যাকুয়াস ইউরিয়া এক্সপানশন ভালভের মানে পাস করে যখন এই দিকে যাবে ওইটা পরে বোঝাচ্ছি, তার আগে আসি আমাদের যে কার্বন ডাইঅক্সাইড থাকলো, ঠিক আছে। কারণ এই যে এই লাইন দিয়ে আমাদের কি প্রবেশ করতেছিল, অ্যামোনিয়াম কার্বামেট, আনরিয়াক্টেড অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড এবং কিছু পরিমাণ ইউরিয়া। তো ইউরিয়া তো এদিক দিয়ে আর কি বের হয়ে যাবে, ঠিক আছে, এবং সাথে অ্যাকুয়াস ইউরিয়াও এদিক দিয়ে বের হয়ে যাবে। কিন্তু আনরিয়াক্টেড যে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড ছিল ওইটা এবার স্ট্রিপ আউট হয়ে যাবে। স্ট্রিপ হয়ে এই যে এই লাইন দিয়ে, এই যে উপরে একটা লাইন আছে না, এই যে এই লাইনটা দিয়ে এই হাই প্রেশার কন্ডেন্সারে ও কী হবে, এন্টার করবে। কারণ এইখানে যে প্রেশারগুলো আছে, কম্প্রেসিবল ফ্লুইডের প্রেশারগুলো আছে, এগুলো আসলে কিন্তু অনেক হাই, মানে হাই প্রেশারে আছে। এই জন্য আমাদের যে কন্ডেন্সার হবে, ঠিক আছে, যে কন্ডেন্সারটা হবে ওটাকেও কি ওই হাই প্রেশার কী করতে হবে, হাই প্রেশারকে মোকাবেলা করতে হবে, ঠিক আছে। এই জন্য আমাদের কেমন কন্ডেন্সার দরকার, হাই প্রেশার কন্ডেন্সার দরকার। ওকে, তো আমাদের এই যে হাই প্রেশার কন্ডেন্সার, এই জন্য আমরা কি করলাম, এই হাই প্রেশার কন্ডেন্সারের মধ্যে দিয়ে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে, মানে এন্টার করলো। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে হচ্ছে যে আমরা জানি কি এইখানে আনরিয়াক্টেড অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড আছে, ঠিক আছে। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদেরকে ওটাকে ঠান্ডা করাইতে হবে, ঠিক আছে। ঠান্ডা করাইতে হবে কারণ কি, কারণ হচ্ছে আমাদের যে অ্যামোনিয়া এবং যে কার্বন ডাইঅক্সাইড ওইটাকে তো আবার রিয়াক্ট করাইতে হবে, আনরিয়াক্টেড যেই পার্টটা ছিল ওটাকে তো রিয়াক্ট করাইতে হবে। আর রিয়াক্ট করাইতে গেলে কিন্তু আসলে আমাদের কিন্তু বেশি টেম্পারেচার হলে সমস্যা, ঠিক আছে। কারণ আমরা দেখছি যে প্রথম রিয়াকশন কেমিস্ট্রিতে যখন দেখাচ্ছিলাম, প্রথম স্টেপে আমাদের অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড যখন মানে মিক্স হয়ে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হবে, ওটা কিন্তু একটা এক্সোথার্মিক রিয়াকশন। দ্যাট মিনস খুব একটা টেম্পারেচারের দরকার হয় না। কিন্তু আমাদের এইখানে তো টেম্পারেচার অনেক হাই, ঠিক আছে, এই জায়গাতে টেম্পারেচার অনেক হাই, এই জায়গাতে টেম্পারেচার অনেক হাই। আমাদের যেই কার্বন ডাইঅক্সাইড এবং আনরিয়াক্টেড কার্বন ডাইঅক্সাইড এবং আনরিয়াক্টেড যেই অ্যামোনিয়া, এর টেম্পারেচার অনেক হাই। এরা কিন্তু আসলে ওই অবস্থায় থাকা অবস্থায়, দ্যাট মিনস হাই টেম্পারেচারে থাকা অবস্থায় বিক্রিয়া করবে না, অ্যামোনিয়াম কার্বামেট ফর্ম করবে না, ঠিক আছে। এই জন্য আমাদেরও টেম্পারেচার কমাইতে হবে। এখন টেম্পারেচার আমি কীভাবে কমাইতে পারি, আমরা ওয়াটার ইউজ করতে পারি। তো এই দিক দিয়ে এই যে বয়লার ফিড ওয়াটার আর কি প্রবেশ করানো হয়, ঠিক আছে। এই ওয়াটার কি হয়, যে ওর ভিতরে যে, ঠিক আছে, এই যে কন্ডেন্সারের মধ্যে দিয়ে ও হচ্ছে মানে কি বলে এইভাবে আর কি ফ্লো করে যখন ফ্লো করতে থাকে হিট এক্সচেঞ্জ করে আর কি। এটা ওয়ান কাইন্ড অফ হিট এক্সচেঞ্জারের মতো আর কি কন্ডেন্সারটা। আমাদের যে আনরিয়াক্টেড অ্যামোনিয়া এবং আনরিয়াক্টেড কার্বন ডাইঅক্সাইড আছে ওটা তো অনেক হাই টেম্পারেচার, তো ও কী করবে, ও টেম্পারেচার ছেড়ে দিবে, হিট ট্রান্সফার করবে কার দিকে, বয়লার ফিড ওয়াটারের দিকে, ঠিক আছে। এর ফলে কী হবে, ওই যে ওয়াটারটা ওটা কী হয়ে যাবে, স্টিম তৈরি হয়ে যাবে, ঠিক আছে। কিভাবে বয়লার থেকে স্টিম তৈরি হয় এটা আশা করি সবাই জানে। যদি না জানে আমি এটা নিয়েও আসলে মানে ভিডিও করব যে বয়লার কীভাবে কাজ করে, ঠিক আছে। তো এটা আরেকটা নেক্সট কোনো লেকচারে ওটা আমি ডিটেলস আলোচনা করব। যাই হোক, তো স্টিম এদিক দিয়ে মানে কি বলে তৈরি হয়, এদিক দিয়ে আর কি আমরা বের করে আমরা প্রসেসের অন্য কোনো একটা জায়গায়, ঠিক আছে, প্ল্যান্টের অন্য কোনো জায়গায় আমরা এটা ইউজ করতে পারি। ওকে, ঠিক আছে। এবার যে এইখানে যখন আসলো আমাদের যে আনরিয়াক্টেড অ্যামোনিয়া এবং আনরিয়াক্টেড কার্বন ডাইঅক্সাইড, এটাকে কি করা হয়, এটাকে কিন্তু এই যে রাস্তা দিয়ে আবার আমাদের হচ্ছে রিঅ্যাক্টরে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এটা আশা করি বুঝতে পারতেছেন সবাই।
এই যে আমি আবার কি করতেছি, রিঅ্যাক্টরে দিয়ে দিচ্ছি। এর ফলে কি হচ্ছে, আমার যেহেতু অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের টেম্পারেচার কমে গেছে, ঠিক আছে, টেম্পারেচার অনেকটা কমে গেছে, তাহলে এবার কিন্তু ওরা রিঅ্যাকশন করার মতো অবস্থায় চলে গেছে, ঠিক আছে। এর ফলে কী হবে, ওরা অ্যামোনিয়াম কার্বামেট তৈরি করবে। ওকে, তো এই যে রিঅ্যাক্টরে আবার কী হবে, অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হবে। ওকে, এইবার আসি, এবার কি বিষয়টা, এই যে আমাদের এখানে কি হচ্ছে, অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড এই দুইটা হচ্ছে কি হচ্ছে, রিঅ্যাকশন করতেছে। কিন্তু আমরা একটা রিঅ্যাকশন মানে কেমিস্ট্রিতে একটা জিনিস জানি, লিমিটিং রিঅ্যাক্টেন্ট, আর একটা থাকে কি এক্সেস অ্যামাউন্টে থাকে না। তাই আমরা চেষ্টা করি, ঠিক আছে, যে যখন ইউরিয়া আর কি প্রডিউস করা হয় সেক্ষেত্রে অ্যামোনিয়াকে রাখা হয় এক্সেস অ্যামাউন্টে এবং কার্বন ডাইঅক্সাইডকে রাখা হয় লিমিটিং রিঅ্যাক্টেন্ট হিসাবে, ঠিক আছে। তাহলে এই যে এই দিক দিয়ে একটা লাইন দেওয়া আছে না, রিঅ্যাক্টরের আবার মাথায় একটা লাইন আছে না, এই দিক দিয়ে আমাদের যে অ্যামোনিয়াটা আছে, ঠিক আছে, আনরিঅ্যাক্টেড অ্যামোনিয়া এই দিক দিয়ে আবার কি হয়, পাস করে, মানে বের হয়ে যায় আর কি, ঠিক আছে, কারণ অ্যামোনিয়া এক্সেস অ্যামাউন্টে আছে, ঠিক আছে। তো এই দিক দিয়ে অ্যামোনিয়া মানে বের হয়ে যায় আর কি, আনরিঅ্যাক্টেড অ্যামোনিয়া। কিন্তু আমরা জানি যে এখানকার টেম্পারেচার কিন্তু অনেক হাই। এখন প্রশ্ন করতেই পারে অনেকে, কীভাবে টেম্পারেচার হাই হয় অ্যামোনিয়ার? কারণ আমাদের এটা কি রিঅ্যাক্টর না, রিঅ্যাক্টরে কি অ্যামোনিয়ার কার্বন ডাইঅক্সাইড তো রিঅ্যাকশন করতেছে, আর এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, তাহলে টেম্পারেচার ক্রিয়েট হবে, ঠিক আছে, সরি টেম্পারেচার ক্রিয়েট বলি কেন, মানে এনার্জি ক্রিয়েট হবে, ঠিক আছে, হিট কি বলে লিবারেট হবে রিঅ্যাক্টর থেকে। তাহলে এই যে এই রাস্তা দিয়ে যখন এই পাইপলাইন দিয়ে আর কি যখন অ্যামোনিয়া এখান থেকে ফ্লো করবে, ঠিক আছে, রিঅ্যাক্টর থেকে এইদিকে ফ্লো করবে, অ্যামোনিয়ার টেম্পারেচার তো হাই হয়ে আছে কারণ এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য আর কি, তাহলে অ্যামোনিয়ার কি বলে টেম্পারেচার অনেক হাই, তাহলে এটাকে কি করতে হবে, ঠান্ডা করাইতে হবে। যদি আমি আবার রিঅ্যাকশন করাইতে চাই, আনরিঅ্যাক্টেড যে অ্যামাউন্ট এদিক দিয়ে আর কি যাচ্ছে, তাহলে ওটাকে ঠান্ডা করাইতে হবে। এখন আমরা কীভাবে ঠান্ডা করাইতে পারি, আমরা এখানে আর কি একটা যে কোনো হয়তো কি বলে কুলার লাগাই দিলাম আর কি, এই দিক দিয়ে কুলিং ওয়াটার এসে আর কি এটাকে ঠান্ডা করে এদিক দিয়ে আর কি ঠান্ডা কি বলে হট আউটলেট এই দিক দিয়ে আর কি বের হয়ে যাচ্ছে, এবং আমাদের যে গ্যাসটা আছে, ঠিক আছে, যে গ্যাসটা তৈরি হচ্ছে আর কি, ওইটা আমরা চাই এই দিক দিয়ে আর কি কি বলে আমরা হয়তো প্ল্যান্টের অন্য কোনো জায়গায় আমরা ওইটাকে ইউজ করাইতে পারি, ঠিক আছে। তো আমরা জাস্ট এইখানে আর কি তীর চিহ্ন দিয়ে রাখছি আর কি, যে আমরা অন্য কোনো জায়গায় এটাকে ইউজ করতে পারি। আর ওই যে এখানকার তো টেম্পারেচার অনেক হাই ছিল অ্যামোনিয়ার, কিন্তু এই যে হিট ট্রান্সফারের মাধ্যমে কুলারের মাধ্যমে কি হচ্ছে, ওর টেম্পারেচার কিন্তু কমে গেল, কমে যে ও কিন্তু কনডেন্স হয়ে গেল। কনডেন্স হওয়া মানে কি ও লিকুইড অবস্থানে চলে গেল আর কি। আর এই যে ওই যে লিকুইড যে অ্যামোনিয়াটা, ওইটা আবার এই লাইন ফলো করে এই দিক দিয়ে আসার একটা লাইন দেওয়া আছে, ঠিক কিনা। কিন্তু বিষয়টা হচ্ছে যে ও এইখান থেকে ও ডিরেক্টলি এইখানে মানে আসতে পারে না, ঠিক আছে, কারণ ও লিকুইড, আর লিকুইডের ফ্লো কিন্তু অনেকটাই আসলে একটু ঝামেলা, ঠিক আছে। তো এইখান থেকে ওকে আমাকে টেনে নিয়ে আসতে হবে। এখন টেনে আমি কীভাবে নিয়ে আসবো, ঠিক কিনা, টেনে আমি এখন কীভাবে নিয়ে আসবো? আমি কি আবার কোনো পাম্প টাম্প ইউজ করবো? না, আমি তো অত মানে খরচ আমি করতে চাচ্ছি না, তাহলে আমি কীভাবে কী করবো এখানে, এইখানকার যে মানে লিকুইড অ্যামোনিয়া আছে এটাকে কীভাবে এখানে আনবো, ঠিক আছে। এইটার জন্যই আমার হচ্ছে একটা বিষয় এবার বুঝতে হবে, সেটা হচ্ছে ইজেক্টরের বিষয়টা এবার আমার কাজে লাগবে। কিন্তু এটা বোঝানোর আগে আমি এইখানে এবার আগে আসি, আমাদের যে এই যে লিকুইড অ্যামোনিয়া আছে না, এইবার এই যে এটা এবার কাজে আসবে। লিকুইড অ্যামোনিয়া মানেটা কি? অ্যামোনিয়া কোন ফর্মে আছে? লিকুইড ফর্মে আছে। লিকুইড মানে কি? ইনকম্প্রেসিবল ফ্লুইড। ওকে, আর ইনকম্প্রেসিবল ফ্লুইড হইলে আমরা কোন ইকুইপমেন্ট ইউজ করি? কম্প্রেসর না পাম্প? অবশ্যই পাম্প, কারণ কম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে আমরা কম্প্রেসর ইউজ করি, ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে আমরা পাম্প ইউজ করি। তাহলে এই যে যেহেতু লিকুইড অ্যামোনিয়া হচ্ছে একটা ইনকম্প্রেসিবল ফ্লুইড, এই জন্য আমরা পাম্প ইউজ করতেছি, এবং পাম্প ইউজ করে ওর প্রেশার আমরা বাড়াই দিচ্ছি, ঠিক আছে, কারণ 14 মেগাপ্যাসকেলে আমাকে নিয়ে যেতে হবে কিন্তু, ঠিক আছে। পাম্প আমাকে ওই 14 মেগাপ্যাসকেলে নিয়ে যেতে সাহায্য করবে। ওকে, এইবার আমরা যদি এবার একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে আমাদের যে অ্যামোনিয়াটা আছে, ঠিক আছে, এই অ্যামোনিয়া আমাদের কি বলে প্রেশার হাই হইলো পাম্পের মাধ্যমে, ঠিক আছে। পাম্পের মাধ্যমে প্রেশার হাই হওয়ার পরে ও হচ্ছে কি বলে এই দিক দিয়ে আর কি যাচ্ছে আর কি। এখন যেতে যেতে এখানে কি দেখতেছি আমরা, একটা ইজেক্টর আছে, ঠিক আছে, একটা ইজেক্টর আছে। কিন্তু আমরা জানি কি ইজেক্টরে আমরা এই যে আমার যে পয়েন্টার আছে এইখানে কিন্তু কি হয়, এইখানে হচ্ছে আমার ম্যাক নাম্বার কিন্তু 1-এর চাইতে কি থাকে, কম থাকে না। কিন্তু যখনই এই যে কনস্ট্রিক্টেড এরিয়ার মধ্য দিয়ে যখন এইখানে চলে আসে, তখনই কি হয়ে যায়, আমাদের যেই কি বলে মানে ম্যাক নাম্বার হচ্ছে 1-এর চাইতে বেশি হয়ে যায়।
আর একের চাইতে বেশি হয়ে গেলে কি হয়, এরিয়া বাড়ার সাথে সাথে আমার ভেলোসিটিও বেড়ে যায়, আর ভেলোসিটি বেড়ে গেলে কাইনেটিক এনার্জি বেড়ে যায়। কাইনেটিক এনার্জি মানে বেড়ে যাওয়ার অর্থটাই কি, কাইনেটিক এনার্জি যেহেতু বাড়তেছে তাহলে অবশ্যই প্রেশার এনার্জিকে কমতে হবে। তার মানে এই জায়গাতে আসলে কি হবে, এই জায়গাতে হচ্ছে একটা ভ্যাকিউম ক্রিয়েট হবে বা একটা ভ্যাকুয়াম প্রেশার ক্রিয়েট হবে, ঠিক আছে। তার মানে আমাদের যে এই প্রেশারটা এটা অনেকটাই কমে যাবে। আর এইখানকার যে পয়েন্টারে আমি যেখানে আছে এখানে একটু খেয়াল করি, এইখানকার প্রেশার কিন্তু অনেক হাই থাকে। তাহলে এখানে হাই প্রেশার, কিন্তু ইজেক্টর ইউজ করার ফলে কী হয়েছে, প্রেশারটা তো লো হয়ে গেছে। তাহলে এইখানে কিন্তু প্রেশার লো, ঠিক আছে। তাহলে প্রেশার লো হওয়ার পরে তাহলে এইখান থেকে কি হবে, সাকশন হবে, লিকুইড অ্যামোনিয়ার সাকশন হয়ে এইখানে চলে আসবে, ঠিক আছে। আর এইখানকার যে আমাদের যে অ্যামোনিয়াটা আছে, ঠিক আছে, লিকুইড অ্যামোনিয়া, ওইটা তো আবার এই দিক দিয়ে তো মানে চলে যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে যে আমি যখন মানে প্রেশার বাড়াইছি, ঠিক আছে, প্রেশার বাড়ানোর পরে আমি এই যে ইজেক্টরের মধ্য দিয়ে যখন পাস করাইছি, তো এইসব মানে বিষয় হওয়ার ফলে অ্যামোনিয়ার টেম্পারেচার কিন্তু বেড়ে যায়, ঠিক আছে, অনেকটাই বেড়ে যায়। তো ওই টেম্পারেচারকে কমাইতে হবে, কারণ অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডকে যদি রিয়্যাক্ট আবার করাইতে হয়, ঠিক আছে, তাহলে তো আমাকে অ্যামোনিয়ার টেম্পারেচার কমাইতে হবে। এই জন্য এইখানকার যে এই যে লিকুইড অ্যামোনিয়া, এইটা যে এই যে ইউজ করা হচ্ছে, প্রথমে এটাকে ইউজ করা হচ্ছে আসলে ইজেক্টরের মোটিভ ফ্লুইড হিসাবে, ঠিক আছে। এর ফলে কি হচ্ছে, এইখানকার যে লিকুইড অ্যামোনিয়াটা আছে ওইটা কি হচ্ছে, ওইটা হচ্ছে এখানে চলে আসতে পারতেছে, ঠিক আছে। আর দ্বিতীয় কাজ হচ্ছে যে এই যে লিকুইড অ্যামোনিয়ার সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যখন ইজেক্টরের মোটিভ ফ্লুইড হিসাবে কাজ করলো, এরপরে তো আসলে ওর মেইন কাজটা তো আসলে মোটিভ ফ্লুইড হিসাবে না, ওর মেইন কাজটা হচ্ছে যে রিয়াকশন করা কার্বন ডাইঅক্সাইডের সাথে। তো এইবার ও কী করলো, এই যে ইজেক্টর থেকে যখন বের হয়ে গেল, আউট মানে ডিসচার্জ হয়ে গেল, এরপরে তো টেম্পারেচার মোটামুটি বেড়ে গেছে একটু আর কি, এইসব মানে বিষয় হওয়ার ফলে এরপরে কি করা হয়, ওকে কি বলে কন্ডেন্সারে দিয়ে দেওয়া হয়, এবং হাই প্রেশার কন্ডেন্সারে। কারণ ইন জেনারেল তো আসলে ওর প্রেশার অনেক হাই, ঠিক কিনা, 14 মেগাপ্যাসকেল আর কি আছে। তো ওটা ওই যে অ্যামোনিয়া যেটা, ওইটাকে আর কি হাই প্রেশার কন্ডেন্সারে আর কি প্রবেশ করানো হয়। এরপরে আমাদের যে বয়লার ফিড ওয়াটার এই যে এদিক দিয়ে আসে, দেন হচ্ছে স্টিম হিসাবে আর কি বের হয়ে যায়, দ্যাট মিনস হিট ট্রান্সফার হয়। এর ফলে কি হয়, আমাদের যে অ্যামোনিয়াটা আসলো ওই অ্যামোনিয়ার আবার কি হবে, ঠান্ডা হয়ে এখানে আসবে, এসে এই লাইন ফলো করে এই যে এই পাইপলাইন দিয়ে আবার ও রিঅ্যাক্টরে প্রবেশ করবে, ওকে। আর এইখানে এই যে লিকুইড অ্যামোনিয়াটা ছিল না, এই লিকুইড অ্যামোনিয়া এই যে এইটা কি হবে, এইখানে চলে আসবে, এটার সাথে মিক্স হবে, ঠিক আছে। মিক্স হয়ে ওই দুইটা আবার একসাথে মানে মিক্স হয়ে আবার কি হবে, এই দিক দিয়ে আবার এই দিক দিয়ে এইখানে চলে আসবে, ঠিক আছে, হাই প্রেশার কন্ডেন্সারে আসবে, এবং টেম্পারেচার অনেক হাই থাকবে। কারণ অনেকে চিন্তা করতে পারে এইখানে তো আসলে ঠান্ডা, মানে অনেকটাই ঠান্ডা আমাদের যে অ্যামোনিয়া, তো ওইটাকে তো আমি আবার কেন গরম করতেছি। আসলে বিষয়টা হচ্ছে যে গরম করা না, মানে ওইটাকে তো আসলে মিক্স করাইতে হবে, ঠিক আছে। কারণ এই দিক দিয়ে আসলে তো কোনো ডিরেক্টলি আসলে কোনো লাইন নাই, ঠিক আছে, এইখান থেকে এইখানে যাওয়ার, ঠিক আছে, এটা তো কখনোই সম্ভব না। তাহলে এইখানকার যে অ্যামোনিয়াটা আছে ওইটাকে তাহলে কি করাইতে হবে, এইখানে নিয়ে আসতে হবে। এই যে লিকুইড অ্যামোনিয়া এই যে আমি প্রেশারাইজ করলাম 14 মেগাপ্যাসকেলে নিয়ে গেলাম, এই দুইটার এইখানে কি হবে, মিক্সিং হবে, মিক্সিং হয়ে ওই দুইটা একসাথে আবার এই যে এই দিক দিয়ে আবার কি বলে যে আমাদের যে হাই প্রেশার কন্ডেন্সারে এন্টার করবে, এরপরে হিট ট্রান্সফারের মাধ্যমে ও ঠান্ডা হয়ে এই দিক দিয়ে রিঅ্যাক্টরে প্রবেশ করবে, এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে আবার রিঅ্যাকশন করে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি করবে, এবং অ্যামোনিয়াম কার্বামেট আবার এই যে স্ট্রিপারে এসে যে কী বলে স্টিমের মাধ্যমে টেম্পারেচারের মানে গেইন করে ও অ্যাকোয়াস ইউরিয়া দিয়ে মানে প্রডিউস হবে, এবং স্ট্রিপারের এই যে নিচের এই যে পাইপলাইন দিয়ে অ্যাকোয়াস ইউরিয়া এই দিক দিয়ে পাস করবে, ওকে। আশা করি এই সাইকেলটা বোঝা গেছে। আর এই যে স্টিমটা ছিল ওই স্টিমটা তো কি টেম্পারেচার দিচ্ছে না, সরি হিট কি বলে এক্সচেঞ্জ করতেছে আমাদের কি বলে অ্যামোনিয়াম কার্বামেটে। এর ফলে কি হচ্ছে, স্টিমের কিন্তু টেম্পারেচার কমে যাচ্ছে, আর স্টিমের টেম্পারেচার কমে গেলে কি হয়, কনডেন্সেট আকারেও নিচে মানে কি বলে এখানে মানে পড়ে যাবে আর কি, ঠিক আছে, ওকে। তাহলে আশা করি এই পুরো সাইকেলটা বোঝা গেছে, এই প্রথম যে সাইকেলটা আমি বুঝাইলাম। আচ্ছা, এইবার এরপরের পার্টগুলা খুবই সহজ, এরপরের পার্ট আর খুব একটা জটিল কিছু নাই, কারণ স্টেমি কার্বন প্রসেসে আসলে স্ট্রিপিং আমরা করবো কার্বন ডাইঅক্সাইডের, তো আমরা স্ট্রিপারের মেইন বিষয়টা কিন্তু বুঝে গেছি, ঠিক আছে। তাহলে আমাদের এইখানে কিন্তু অ্যাকোয়াস ইউরিয়া কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু ওটা অ্যাকোয়াস ফর্মেশনে মানে অ্যাকোয়াস ফর্মে আর কি আছে। এরপরে আমাদের এইখানে কিন্তু
মানে আমাদের যেই ইউরিয়া যেটা আছে অ্যাকুয়াস ইউরিয়া, এটা কিন্তু প্রেশার কেমন, এটা কিন্তু প্রেশার হাই। তাহলে আমি কি করলাম, এবং টেম্পারেচারও কিন্তু অনেকটাই হাই, তো আমি একটা এক্সপানশন ভালভের মাধ্যমে আমি ওটাকে কি করাইলাম, পাস করাইলাম ওই যে ইউরিয়াটা আর কি, অ্যাকুয়াস ইউরিয়াটা আছে ওইটাকে। ওকে, এরপরে কি হবে, এক্সপানশন ভালভের মাধ্যমে যখন আমি পাস করাইলাম, এর ফলে টেম্পারেচার একটু ড্রপ করবে, ঠিক আছে, কারণ আমি এক্সপান্ড করতেছি, একটা কম্প্রেসিবল ফ্লুইডকে এক্সপান্ড করতেছি, জুল থমসন ইফেক্টের মতো আর কি, টেম্পারেচার কিন্তু ড্রপ করবে। ওকে, এবং আমরা জানি কি যে এখানকার তো প্রেশার কেমন, মানে এখানকার যে ভেলোসিটিটা এটা তো আসলে এমন যে এখানকার যদি আমি ম্যাক নাম্বার মানে বের করি এখানে, তাহলে দেখবো যে এটার ম্যাক নাম্বার আসলে 1-এর চাইতে কম, আর 1-এর চাইতে কম হলে কি হয়, আমার জানি কি এরিয়া বাড়ার সাথে সাথে আমার ভেলোসিটি কী হবে, কমবে, ঠিক আছে। তাহলে এক্সপানশন ভালভ তার মানে কি, আমি এক্সপান্ড করতেছি, দ্যাট মিনস এরিয়া বাড়াচ্ছে, তার মানে আমার ভেলোসিটি কী হয়ে যাবে, কমে যাবে, ঠিক কিনা, কারণ এরিয়া বাড়তেছে, তাহলে ভেলোসিটি কমে যাবে আর কি। তো যাই হোক, তাহলে এখানে টেম্পারেচার কী হবে, মানে কমে যাবে, ঠিক আছে। ওকে, এরপরে কী হবে, টেম্পারেচার তো ড্রপ করলো, ঠিক আছে, ভালো কথা, তাহলে আমার অ্যাকুয়াস ইউরিয়ার টেম্পারেচার কমলো। এরপরে এই লাইন ফলো করে এই যে রেকটিফাইং কলাম, এটার নাম হচ্ছে রেকটিফাইং কলাম, এই যে নিচে লেখা আছে রেকটিফাইং কলাম, এই রেকটিফাইং কলামে ও এন্টার করবে। তাহলে এখানে কি কি আছে মেইনলি, এখানে কিন্তু অ্যাকুয়াস ইউরিয়া আছে, সাথে কিছু আনরিঅ্যাক্টেড অ্যামোনিয়াও থাকবে, আনরিঅ্যাক্টেড কার্বন ডাইঅক্সাইডও থাকতে পারে, ঠিক আছে, এবং আনরিঅ্যাক্টেড অ্যামোনিয়াম কার্বামেটও থাকতে পারে, ঠিক কিনা। ওকে, মানে এই চারটে মানে থাকতে পারে আর কি, ঠিক আছে। তাহলে এইখানে আমার মানে 2-ফেজ মিক্সচার, ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট, এটা 2-ফেজ মিক্সচার, কারণ এখানে আমাদের অ্যামোনিয়াও আছে, আমাদের কার্বন ডাইঅক্সাইডও আছে, অ্যামোনিয়াম কার্বামেটও আছে, আবার অ্যাকুয়াস ইউরিয়াও আছে, ঠিক আছে। তাহলে 2-ফেজ লিকুইডের মিক্সচার এখানে। আচ্ছা, এইবার এই দিক দিয়ে যখন ও রেকটিফাইং কলামে এন্টার করলো, এরপরে কি হবে, আমাদের যেই রেকটিফাইং কলামের মেইন কাজটা থাকে কি, আমাদের যেই গ্যাসিয়াস যেই সাবস্টেন্সগুলো থাকে ওইগুলা এই যে উপরের যে লাইনটা আছে এই দিক দিয়ে আর কি চলে যায়, আর অন্যান্য যে লিকুইড যে পার্টগুলো থাকে আর কি ওইগুলা কি হয় নিচের এই যে এই লাইন দিয়ে মানে বের হয়ে যায়। এটা হচ্ছে রেকটিফাইং কলামের মেইন যেই কাজটা। ওকে, তো আমাদের যে আনরিঅ্যাক্টেড অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড এবং আমাদের যে মেইন যেটা সেটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট যদি থাকে আনরিঅ্যাক্টেড, ঠিক আছে, ইউরিয়া যেটা হইতে পারে নাই, ওইটা আমি কি করি, এই যে লো প্রেশার স্ক্রাবারের মাধ্যমে মানে এর মধ্যে দেওয়া হয় আর কি, ঠিক আছে। অ্যামোনিয়াম কার্বামেটের যেই পার্টটা থাকে ওইটা লো প্রেশার স্ক্রাবারে দেওয়া হয়। ওকে, লো প্রেশার কার্বামেট স্ক্রাবার নাম আর কি। ওকে, এখন প্রশ্ন, অ্যামোনিয়াম কার্বামেটকে কেন আবার মানে কি বলে করা হচ্ছে, মানে এই যে লো প্রেশার স্ক্রাবারে দেওয়া হচ্ছে, কারণ বিষয়টা হচ্ছে যে এটার নাম দেওয়া হয়েছে কি, এটার নাম দেওয়া হয়েছে লো প্রেশার কার্বামেট স্ক্রাবার। দ্যাট মিনস আমাদের এইখানে এই যে টপ যেই মানে কি বলে লাইনটা আছে, এখানে কিন্তু আমাদের কি বলে অ্যামোনিয়াম কার্বামেটও আছে, অ্যামোনিয়াও আছে এবং কার্বন ডাইঅক্সাইড আছে। আমাদের অ্যামোনিয়াম কার্বামেটকে আমরা চাচ্ছি কি সেপারেট করতে, এই জন্য আমরা স্ক্রাবার ইউজ করতেছি, ঠিক আছে। এর ফলে কি হচ্ছে, অ্যামোনিয়াম কার্বামেটটা আমরা ওই অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের থেকে মানে আলাদা করে নিচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা আবার কুলিং ওয়াটারও দিচ্ছি। এখন প্রশ্ন, আমরা কুলিং ওয়াটার আবার কেন দিচ্ছি, ঠিক কিনা। কুলিং ওয়াটার দেয় কিন্তু ঠান্ডা করানোর জন্য, তার মানে আমরা আবার মানে অ্যামোনিয়াম কার্বামেটকে আবার ঠান্ডা কেন করতেছি, এটার কারণটা কি, এটা তো আগে বুঝতে হবে। এটার কারণটা হচ্ছে রিঅ্যাকশন কেমিস্ট্রি। আমরা যদি একটু রিঅ্যাকশন কেমিস্ট্রির দিকে তাকাই, আমরা যদি অ্যামোনিয়াম কার্বামেটকে যদি ঠান্ডা করি, তাহলে আমি কি বলেছিলাম, তাহলে অ্যামোনিয়াম কার্বামেটকে যদি ঠান্ডা করা হয় তাহলে ও কিন্তু ডিকম্পোজ হয়ে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে, ঠিক কিনা, ঠিক আছে। এইখান থেকে বুঝতে পারলাম আর কি, অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে। তাহলে আনরিঅ্যাক্টেড এই যে টপ লাইন দিয়ে কিন্তু আনরিঅ্যাক্টেড অ্যামোনিয়া, আনরিঅ্যাক্টেড কার্বন ডাইঅক্সাইড আছে, সাথে অ্যামোনিয়াম কার্বামেটও আছে, কিন্তু অ্যামোনিয়াম কার্বামেট কিন্তু ইউরিয়া হইতে পারেনি, ঠিক আছে। তাহলে এইখানে যেই পার্ট যেটা হচ্ছে যে অ্যামোনিয়াম কার্বামেট যে পার্টটা আছে ওইটাতে ইউরিয়া হতে পারেনি, ওইটাকে আর মানে এই লাইন দিয়ে তো আসলে আর ইউরিয়া বানানো সম্ভব না। তাহলে ওইটাকে আবার কি করতে হবে, ডিকম্পোজ করতে হবে, অ্যামোনিয়াম কার্বামেটকে ডিকম্পোজ করতে হবে। তার জন্য আমরা কি করতেছি, মানে স্ক্রাবার ইউজ করতেছি। এর ফলে কি হচ্ছে, আনরিঅ্যাক্টেড যে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড ওইটা তো সেপারেট হচ্ছে, ওইটা আবার আমরা রিঅ্যাক্টরে নিয়ে আসবো, কিন্তু আমাদের যেই অ্যামোনিয়াম যে কার্বামেটটা আছে ওই অ্যামোনিয়াম কার্বামেটটা
আমরা কি করতেছি, কুলিং ওয়াটার দিয়ে ঠান্ডা করতেছি, ঠিক আছে। কারণ অ্যামোনিয়াম কার্বমেট একমাত্র তখনই ডিকম্পোজ হবে যখন আমি টেম্পারেচার কমাবো। কারণ যেহেতু এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, তাহলে টেম্পারেচার কমাইলেই আসলে বিক্রিয়া ব্যাকওয়ার্ড ডিরেকশনে কী হবে, মুভ করবে, ঠিক আছে। এই জন্য আমরা কুলিং ওয়াটার ইউজ করে টেম্পারেচার কমাই দিচ্ছি অ্যামোনিয়াম কার্বমেটের আর কি। তো আমরা টেম্পারেচার কমাই দিলাম, কমাই দিয়ে তাহলে কী হবে, অ্যামোনিয়াম কার্বমেটের টেম্পারেচার কমে গেল। এর ফলে কী হচ্ছে, আমাদের অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড ক্রিয়েট হচ্ছে আর কি, ঠিক আছে। তো এই যে এই দিক দিয়ে আর কি এখানে আমাদের কি বলে কিছু মানে একটা হচ্ছে কি বলে এটাকে হচ্ছে যে আমি ঠান্ডা তো করলাম, ঠিক আছে। ঠান্ডা করে আর কি অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড তো আমার কি হলো, প্রডিউস হলো। এইবার ওইটাকে তো আনরিঅ্যাক্টেড অবস্থায় আছে, ওইটাকে তো আমার আবার কি করতে হবে, এই রিঅ্যাক্টরের মধ্যে প্রবেশ করাইতে হবে। কারণ ইউরিয়া যদি আমাকে আবার বানাইতে হয় তাহলে অবশ্যই কি করে দিতে হবে, ওইটাকে রিসাইকেল করে আবার এইখানে নিয়ে আসতে হবে রিঅ্যাক্টরে, একমাত্র তাহলে ইউরিয়া তৈরি হবে, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এইখানে যখন আছে এই যে এই পজিশনে, এটা তো একটা পাম্প, ঠিক আছে। তো পাম্পের ঠিক আগে এই পজিশনে এইখানে কিন্তু আমাদের যে অ্যামোনিয়া আছে, ঠিক আছে, ওই অ্যামোনিয়া কিন্তু খুব একটা না, মানে প্রেশার কিন্তু হাই না, প্রেশার কিন্তু লো, ঠিক আছে। কারণ প্রেশার আগেই লো হয়ে গেছে, কিন্তু এই যে এই সব লাইনে কিন্তু প্রেশার লো। তো আমাকে তো আবার প্রেশার বাড়াইতে হবে, ঠিক আছে, কারণ 14 মেগাপ্যাসকেল নিয়ে যেতে হবে যদি আবার রিঅ্যাক্ট করাইতে হয়। এই জন্য আমরা পাম্প ইউজ করাই, ঠিক আছে। পাম্প ইউজ করে প্রেশার আবার 14 মেগাপ্যাসকেল করা হয়। এর ফলে এই যে যখন এইখান দিয়ে ডিসচার্জ হবে তখন আসলে ওর প্রেশার কিন্তু 14 মেগাপ্যাসকেল হয়ে আছে। তাহলে এই যে এই দিক দিয়ে আবার কি রিঅ্যাক্টরে প্রবেশ করবে এবং প্রেশার কত থাকবে, 14 মেগাপ্যাসকেল, ওকে, অ্যামোনিয়ার। এরপরে আবার কি হবে, আবার এই যে সাইকেলটা আবার মানে এই যে ফার্স্ট যে সাইকেল আমি বুঝাইছিলাম এইটা আবার এইভাবে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের মধ্যে বিক্রিয়া হবে। এরপরে স্ট্রিপারের মধ্যে দিয়ে এরকম কাহিনী হবে, ঠিক আছে। ফাইনালি আর কি এই যে স্ট্রিপারের নিচের লাইন দিয়ে অ্যাকোয়াস ইউরিয়া ক্রিয়েট হবে। এরপরে আবার এক্সপানশন ভালভ দিয়ে আর কি আবার রেকটিফাইং কলাম দিয়ে আর কি এই দিক দিয়ে আর কি আবার অ্যামোনিয়া আবার রিঅ্যাক্টরে যাবে আর কি, ঠিক আছে। তো এই রকম সাইকেল আর কি ক্রিয়েট হবে, ঠিক আছে। আর যে অ্যাকোয়াস ইউরিয়াটা ছিল, ঠিক আছে, ওই ইউরিয়াটা এই যে নিচের এই যে বটম লাইন দিয়ে আর কি আবার পাম্পে কি বলে প্রবেশ করানো হয়। কারণ প্রেশার তো কমে গেছে, এক্সপানশন ভালভে যখন বের হয়ে গেছে তখন তো আসলে প্রেশার আবার কমে গেছে, ঠিক আছে। যাই হোক, তো প্রেশার কমে যাওয়ার পরে আবার প্রেশারকে মানে আমরা কি করব, প্রেশার আবার একটু বাড়ানো হয়, ঠিক আছে, কিছুটা আবার বাড়ানো হয়। তো বাড়ায়ে এরপরে এটাকে এই যে অ্যাকোয়াস যে ইউরিয়াটা আছে, ওর অ্যাকোয়াস মানে কি, ওর ভিতরে কি আছে, ওটা ভেজা, ঠিক আছে, ময়েশ্চার আছে। তাহলে ওইটাকে আমাকে কি করে দিতে, ওইটাকে আমাকে রিমুভ করতে হবে না। তো আমরা কি ড্রায়ার ইউজ করব না, আমরা তো সেটা করব না, ঠিক আছে। ড্রায়ারে ইউজ করাটা অনেক খরচ সাপেক্ষ। তো আমরা কি করব, ইভাপোরেটর ইউজ করব, ঠিক আছে। প্রথমে আমরা 1 স্টেজ ইভাপোরেটর মানে ইউজ করব। এর ফলে কি হবে, ইভাপোরেটরের কাজ কি, ড্রাই করা, এটাই তো মেন, ঠিক আছে। তাহলে আমরা যখন 1 স্টেজ ইভাপোরেটরে দিব, ঠিক আছে, তখন কি হবে, স্টিম দিচ্ছি। স্টিম মানে কি, মানে হিট দিচ্ছে, এক কথায় স্টিম দেওয়া মানেই হচ্ছে হিট দেওয়া, এটা মনে রাখবো, স্টিম দেওয়া মানে হিট দেওয়া। তাহলে হিট দিলে কি হবে, ওই যে মানে যে সলিডের গায়ে যে মানে ময়েশ্চার লেগে আছে ওইটা কি হবে, ইভাপোরেট হয়ে যাবে না, ঠিক আছে। ময়েশ্চার মানে কি, ওয়াটারটা ইভাপোরেট হয়ে এই যে এই লাইন দিয়ে বের হয়ে যাবে। এবং আমাদের যেই কি বলে যে ইউরিয়াটা ওইটা হচ্ছে এই লাইন দিয়ে বের হয়ে যাবে। এবং এটা মানে মোটামুটি শুকায় গেছে, কিন্তু ফুল ফর্মে শুকায় নেই। তো ওইটা আবার কি, ওইটাকে আবার ড্রাই করাইতে হবে। তো এর ফলে কি, আমরা এবার এই যে ইউরিয়াটা, ঠিক আছে, এই ইউরিয়াটা এবার ভ্যাকুয়াম ইভাপোরেটরে এবার মানে এন্টার করে, ঠিক আছে, ভ্যাকুয়াম ইভাপোরেটরে। আচ্ছা, এখন ভ্যাকুয়াম ইভাপোরেটরের মানেটা কি, ভ্যাকুয়াম মানে ইভাপোরেটর মানে হচ্ছে ভ্যাকুয়াম ক্রিয়েট হবে। তাহলে ভ্যাকুয়াম আমি কিভাবে ক্রিয়েট করতে পারি, এই জন্য ভ্যাকুয়াম ক্রিয়েট করার একটা সহজ বুদ্ধি হচ্ছে ইজেক্টর ইউজ করা, স্টিম জেট ইজেক্টর, ওকে। কিভাবে ভ্যাকুয়াম ক্রিয়েট হয় আমি প্রিভিয়াসলি কিন্তু বুঝাইছি। তো এই যে আমি স্টিম যেটা আছে আমার, ঠিক আছে, প্রসেসে অনেক স্টিম আছে, এটা মনে রাখবো আমরা সবসময় যে ইউরিয়া ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ইউরিয়া ফার্টিলাইজার যেসব ইন্ডাস্ট্রি মানে যেখানে আমরা তৈরি করব, ওই ইন্ডাস্ট্রিতে দেখবো কি, ওই ইন্ডাস্ট্রিতে হিউজ পরিমাণ স্টিম তৈরি হয়, ঠিক আছে। মানে এটা আমাদের যে ইউরিয়া ফরমেশন বা অ্যামোনিয়া ফরমেশন, ঠিক আছে, এইগুলা আসলে আলাদা করে এটা বলা উচিত যে অ্যামোনিয়া প্রোডাকশন প্রসেস না বলা উচিত আসলে স্টিম প্রোডাকশন প্রসেস। ইউরিয়ার ক্ষেত্রেও সেম, স্টিম প্রোডাকশন প্রসেস, ঠিক আছে। কারণ
এই ইউরিয়া যে প্ল্যান্ট, এটা আসলে বলা যায় ওয়ান কাইন্ড অফ স্টিম জেনারেশন প্ল্যান্ট, ঠিক আছে। এখানে হিউজ পরিমাণ স্টিম তৈরি হয়, হিউজ পরিমাণ ওয়াটার তৈরি হয়। এর এই হিউজ পরিমাণ স্টিম ওয়াটারের মধ্যেই আবার অ্যামোনিয়া এবং ইউরিয়া তৈরি হয়, ঠিক আছে। ওকে, তো স্টিম তো অনেক আছে, তো আমরা ওই স্টিমটা মোটিভ ফ্লুইড হিসাবে ইউজ করব স্টিম জেট ইজেক্টরের জন্য। তো স্টিম জেট ইজেক্টরে আমরা যে পাস করাবো, এর ফলে এই যে এই জায়গাতে ভ্যাকুয়াম ক্রিয়েট হবে, এটা আমরা জানি, ঠিক আছে। এর ফলে কি হবে, ভ্যাকুয়াম তো ক্রিয়েট হয়ে এই যে পার্টটুকু আর কি স্টিম ছিল, ওইটা যেটা ডিসচার্জ হয়ে গেল, ওইটা আবার এই যে রিসাইকেল করা হয় আর কি, রিকভারি করে রিসাইকেল করা হয় আর কি। আচ্ছা, তো এখানে তো আমাদের কি হইলো, ভ্যাকুয়াম ক্রিয়েট হইলো। এর ফলে কি হবে, এখন যখন আমরা এই যে এইখানে স্টিম দিব, ঠিক আছে, ইউরিয়ার মধ্যে যে এই পরিমাণ ময়েশ্চারটা আছে ওইটাকে যদি বের করতে হয়, আমাদের তো স্টিম দিতে হবে, ঠিক আছে, কারণ হিট না দিলে তো আসলে স্টিমটা বের হবে না বা ইভাপোরেট হয়ে উপরে চলে যাবে না, ঠিক কিনা। তো আমরা স্টিম দিলাম, তো আমাদের কি হলো, ইভাপোরেট হবে, যে ওয়াটারটা আছে ওটা এইখানে যে ইভাপোরেট হইলো, ঠিক আছে, এইখানে আসলো। এরপরে ও কিন্তু এইখানে এবার কি হবে, সাকশন হয়ে যাবে, যেই ভেপার মানে পার্টিকেলগুলো আছে, ঠিক আছে, পার্টিকেল তো বলা উচিত না, মানে ভেপার মানে যেই পার্টটুকু আছে ওইটা এবার এই দিকে আর কি চলে যাবে, ঠিক আছে, একদম সাথে সাথে সাকশন হয়ে যাবে। কারণ আমরা যখন স্টিম জেট ইজেক্টর দেখাচ্ছিলাম, এই যে ভেপার এই দিক দিয়ে কী হচ্ছিল, সাকশন হয়ে চলে যাচ্ছিল না, ঠিক আছে। এইখানেও কিন্তু সেম জিনিসটা হবে, এই যে এখানকার যে ভেপারটা ছিল এটা সাকশন হয়ে এইখানে চলে আসবে এবং ফাইনালি একসাথে মিক্সচার হয়ে আবার এই দিক দিয়ে চলে যাবে, ঠিক আছে। এরপরে আমাদের যে ইউরিয়াটা ছিল, ওই ইউরিয়াটা কিন্তু অনেকটাই কী হয়ে গেল, ড্রাই হয়ে গেল। কিন্তু এইবার আমরা যদি মানে গ্র্যানুলার ইউরিয়া যদি পাইতে চাই, তাহলে কিন্তু আমাদের প্রিলিং টাওয়ারে আমাদেরকে ওটাকে কী করাইতে হবে, এন্টার করাইতে হবে, ঠিক আছে। তো এইখান থেকে ভ্যাকুয়াম ইভাপোরেটর থেকে যখন বের হয়ে গেল ইউরিয়াটা, ওইটাকে এবার ইন্ট্রোডিউস করানো হয় কোথায়, প্রিলিং টাওয়ারে, ঠিক আছে। প্রিলিং টাওয়ারের মেইন কাজটা কি, প্রিলিং টাওয়ারের কাজটা হচ্ছে যে ইউরিয়া এবং আমাদের যে এয়ার, এই দুইটার কন্ট্যাক্ট আনা, ঠিক আছে। এইখানে প্রিলিং টাওয়ারে কি করা হয়, এই যে টপ যে লাইনটা আছে এইখান দিয়ে তো ইউরিয়া প্রবেশ করতেছে, আর এইখানে কি আছে, এইখান থেকেও মানে বের হয়ে যাচ্ছে, ইমিট হয়ে যাচ্ছে ইউরিয়ার, ঠিক আছে। এইখান থেকে এটা হচ্ছে ওই মানে কলাম, ডিস্টিলেশন কলামের টাইপের মতো, ঠিক আছে। ডিস্টিলেশন কলাম যেরকম অনেক লম্বা হয়, প্রিলিং টাওয়ারও এরকম অনেক লম্বা হয়, ঠিক আছে, অনেকটাই লম্বা, ঠিক আছে, অনেক লম্বা হয়। যত লম্বা হবে তত বেটার আর কি, ঠিক আছে, তত আমরা ভালো গ্র্যানুলার ইউরিয়া পাবো আর কি, ঠিক আছে। গ্র্যানুলার ইউরিয়া তো না, মানে ইউরিয়া প্রিল বলা উচিত, ঠিক আছে, এইটা আমরা পাবো আর কি। ওকে, তো আমাদের এইখান থেকে আমাদের ইউরিয়া কি হচ্ছে, ইউরিয়া হচ্ছে মানে কি বলে, আমি এখান থেকে হচ্ছে ইমিট করতেছি, ঠিক আছে, এদিক দিয়ে ইমিট হচ্ছে আর কি, ছোট ছোট ছিদ্র আছে, ওই ছোট ছোট ছিদ্রের মধ্যে দিয়ে আর কি ইউরিয়া বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো যখনই আমাদের যেই হট এয়ার, বাইরে তো মানে এয়ার তো অনেক আছে, ঠিক আছে, এয়ার আমরা জাস্ট এখানে কি করাই দিচ্ছি, এই দিক দিয়ে কি বলে, এই দিক দিয়ে এন্টার করবে। এখন প্রশ্ন, এয়ার এই দিক দিয়েই কেন মানে এন্টার করবে, ঠিক আছে, এয়ার তো এই দিক দিয়ে এন্টার করতে পারতো না। কারণটা হচ্ছে যে এয়ার এই দিক দিয়ে এন্টার করবে কারণ একটাই, সেটা হচ্ছে যে প্রিলিং টাওয়ারের মধ্যে প্রেশার অনেক কমে যায়, ঠিক আছে। প্রেশার কেন কমে যায়, কারণ ডেনসিটি কমে যায়, ঠিক আছে, কুলিং টাওয়ারের মতোই অনেকটা। এখানে আমাদের প্রেশার কি হবে, প্রেশার হচ্ছে কমে যায়, ঠিক আছে। এখন প্রেশার যেহেতু এখানে কমে যাচ্ছে আর বাইরের প্রেশার তো অনেক বেশি, তো এই দিক দিয়ে কী হবে, এয়ারের হট এয়ার যেটা ওইটা হচ্ছে সাকশন হবে, ঠিক আছে। এয়ারের সাকশন হয়ে এদিক দিয়ে গেল। এরপরে যখন এই উপর থেকে নিচে কি পড়তেছে, ইউরিয়া পড়তেছে, আর এই দিক দিয়ে এয়ার আসতেছে, তো এইখানে এসে কি হচ্ছে, এয়ার এবং ইউরিয়ার কি হচ্ছে, ডিরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে, ঠিক আছে। এর ফলে কি হচ্ছে, আমাদের যে ইউরিয়াটা আছে ওইটা হচ্ছে গ্র্যানুলার ফর্মে চলে যাচ্ছে, ঠিক আছে, গ্র্যানুলার ফর্মে হয়ে এই যে নিচে জমা হচ্ছে, ঠিক আছে, জমা হয়ে গোল গোল ইউরিয়া তৈরি হচ্ছে, ঠিক আছে, ছোটো ছোটো গোল গোল পার্টিকেল টাইপের মতো ইউরিয়া তৈরি হচ্ছে। আর আমাদের যে কিছু পরিমাণ তো মানে থাকেই, মানে ময়েশ্চার থাকেই ইউরিয়ার মধ্যে, যখন এই যে এইখানে থাকে, ঠিক আছে, ওই ময়েশ্চারটা, ঠিক আছে, ওই ময়েশ্চারটা নিয়ে নিচ্ছে কে, ওই হট এয়ার, ঠিক আছে, নিয়ে এই দিক দিয়ে এয়ার এবং আমাদের যে ওয়াটার ভেপারের মিক্সচার যেটা হয় হচ্ছে আমাদের কুলিং টাওয়ারের উপরে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাই, একটা মানে কুয়াশার মতো দেখতে পাই না, এখানেও সেম হয়। এই দিক দিয়ে এই দিক দিয়ে এয়ার এবং ওয়াটারের যে মিক্সচারটা এই দিক দিয়ে বের হয়ে যায় এবং ওই অনেকটা কুয়াশার মতোই আর কি হয় এইখানেও, ঠিক আছে, এই হয়ে এই দিক দিয়ে আর কি ডিসচার্জ হয়ে যায়, ঠিক আছে।
আর আমাদের এই যে নিচে আমরা কি পাই, ইউরিয়া পাই, এবং এই দিক দিয়ে আমরা ইউরিয়া প্রিলস প্রোডাক্ট হয়ে যায় আর কি, হয়ে এটা আমরা ফাইনাল কিছু কি বলে কোয়ালিটি কন্ট্রোল করে ফাইনালি আমরা প্যাকেজিং ডিপার্টমেন্টে আর কি সেন্ড করে দিই। তো এইভাবে হচ্ছে আমার পুরো যে কি বলে ইউরিয়াটা স্টেমি কার্বন প্রসেসের মাধ্যমে প্রোডাকশন করা হয়ে থাকে। ঠিক আছে, অনেক লম্বা লেকচার হইল আমিও জানি, ঠিক আছে, কিন্তু কেউ যদি পুরো লেকচারটা ফলো করে তাহলে মানে এই পিএফডি প্রসেস ফ্লো ডায়াগ্রামটা মানে খুব মানে ভালোভাবে আসলে মানে বুঝতে পারবে। তো একটু টাইম নিয়ে পুরো যেই প্রসেস ফ্লো ডায়াগ্রামটা যদি আসলে কেউ বুঝতে চায় তাহলে একটু টাইম নিয়ে আসলে এই লেকচারটা ফলো করতে হবে। ওকে, তো আজকের মতো এতটুকুই থাক। থ্যাঙ্কস।